23-এ ভালো কনসেপচুয়াল কোশ্চেন, হ্যাঁ 23-এ কিন্তু ভালো কনসেপচুয়াল কোশ্চেন ছিল। সো তোমাদের কিন্তু আসলে ওইরকম ভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে তোমাদেরও একটু কনসেপচুয়াল কোশ্চেন করবে এভাবে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা অলওয়েজ টাইপ ভিত্তিক ভাবে পড়ে থাকি। তো আমাদের আজকের ক্লাসের প্রথম টাইপ থাকবে হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। তো মহাকর্ষ বল আমাদের বিজ্ঞানী নিউটন সাহেব কি বলে দিয়ে গেছেন, উনি বলছেন যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণা, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণা কি করতেছে, একে অপরকে আকর্ষণ করতেছে। এখন খেয়াল করে দেখো, উনি কিন্তু বিকর্ষণ শব্দের উচ্চারণই করে নাই, উনি কিন্তু বিকর্ষণ শব্দের কি করে নাই, উচ্চারণই করে নাই, শুধুমাত্র আকর্ষণ করতেছে। সো মহাকর্ষ বল কখনো বিকর্ষণ করতে পারে না, মহাকর্ষ বল কখনোই বিকর্ষণ হতে পারে না, এটা শুধুমাত্র আকর্ষণ বল। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে F ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এখানে পরিচয়গুলা কি, m1 হচ্ছে প্রথম বস্তুটা, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুটা, এবং ডি হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেইটা। তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, সূত্রটা এইভাবে ছিল যে F প্রপোর্শনাল টু কি হবে, তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তারপরে কি ছিল, তাদের দূরত্বের তাদের কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এইটা ছিল আমাদের হচ্ছে মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ সূত্র দিয়ে ম্যাথ গুলো সেগুলো হচ্ছে একবারে 9-10 একবারে বেসিক, সেগুলো আমরা করবো না, আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাবো, ঠিক আছে। তোমরা বলতেছো যে সব ক্লিয়ার আছে, ভাই একটু রিভিশন নিয়ে নেই ভাইয়ার কাছ থেকে। হ্যাঁ রিভিশন নিয়ে নাও, অবশ্যই রিভিশন নিয়ে নাও। আমার ক্লাসগুলো তো আসলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমার রিভিশন ক্লাসের মতোই, ঠিক আছে। সো এই যে ছোট্ট আমরা একটা সূত্র শিখলাম, এই সূত্রটা দিয়ে চলো কিছু অবজেক্টিভ সলভ করে আসি। দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব থাকে তা অর্ধেকে নেমে আসলে অভিকর্ষ বলটা কি হয়। দেখো ভাই আমরা সবাই জানি F প্রপোর্শনাল টু কত, 1/d স্কোয়ার। তাইলে এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে তোমার ডিটা অর্ধেক, তাহলে ডি এর জায়গায় হাফ বসাই দিবা। ডি এর জায়গায় যদি হাফ বসিয়ে দাও, এটা স্কোয়ার উল্টা হয়ে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তার মানে আমাদের F কিন্তু 4 গুণ হয়ে গেছে, মানে কি যে F প্রাইম সমান সমান 4 ইন্টু F, ঠিক আছে। ক্যালকুলেশন করে যে মানটা আসে সেটা হচ্ছে পরবর্তী মান কি হবে, আদি মানের তত গুণ, ঠিক আছে। সো উত্তরটা হবে 4 গুণ। তাহলে উত্তরটা কি হবে, 4 গুণ। বাট অ্যাকচুয়ালি 12 শব্দটা হবে না, এটা উত্তরটা হবে 4 গুণ হবে, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে এরকম হচ্ছে স্যাররা এত কিছু চিন্তা করে প্রশ্ন করে না, তো 12 থাকবে তোমার 12টা দাগায় দিয়ে আসবা। হ্যাঁ, এখন ধরো 4 গুণ 12 অপশন আছে, আবার 4 গুণ হবে অপশনে আছে, তুমি 4 গুণ হবে অপশনে দাগাবা, 12 দাগাবা না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে আকর্ষণ বল কি হবে, পূর্বের কত গুণ হবে। তো দেখো ভাইয়া, তুমি ডি কে দ্বিগুণ করছো, তো ডি যদি দ্বিগুণ করা হয় তো বুঝাই দিতেছে আবার আগের মতো প্রশ্ন, যে ডি কে যদি দ্বিগুণ করা হয় উত্তর কত হবে, 1/4 হবে। সো উত্তর হচ্ছে 1/4। তারপরে প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে একটির ভরকে তুমি 4 গুণ করছো, আরেকটার ভরকে তুমি 3 গুণ করছো, বস্তুদের দূরত্বকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে মহাকর্ষ বল F পূর্বের কত গুণ হবে। দেখো এই প্রশ্নটা আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো, আমাদের যে বেসিক ফর্মুলা ছিল m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে বলে দিছে যে দুটি বস্তুর মধ্যে একটির ভরকে তুমি 4 গুণ করছো, ধরে নাও m1 কে তুমি 4 গুণ করছো, অপরটির ভরকে তুমি 3 গুণ করছো, তার মানে কি m2 কে তুমি 3 গুণ করছো, তাহলে m2 এর জায়গায় 3 লিখবা। তারপরে মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটাকে তুমি দ্বিগুণ করছো, তার মানে ডি কে দ্বিগুণ করছো, সো ডি এর জায়গায় 2 বসাই দিবা। খেয়াল করো 4 আর 4 কাটাকাটি গেলে উত্তর থাকে 3। তার মানে হচ্ছে আমাদের নতুন মহাকর্ষ বল কি হবে, আদি মহাকর্ষ বলের কত গুণ, 3 গুণ হবে। সো উত্তরটা হচ্ছে 3 গুণ, উত্তরটা হবে 3 গুণ। তোমরাও কমেন্টে কিন্তু উত্তর দিতে থাকবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যখন একটি কণার ভর পূর্বের দ্বিগুণ হয়, অন্য কণার 3 গুণ হয় এবং সাথে সাথে মধ্য দূরত্ব দ্বিগুণ হয়, সেম প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি তোমাদের এই লাইভটাকে একটু পিন করে দিই যাতে ইজিলি স্টুডেন্টরা লাইভটাকে খুঁজে পায়, অনেক সময় হচ্ছে লাইভ খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। আমরা হচ্ছে এই লাইভটাকে পিন করে দিই, অনেকে হচ্ছে লাইভটা খুঁজে পাবে না। আচ্ছা, আমাদের সাথে কিন্তু 60 জন যুক্ত হয়ে গেছো, দেখে খুবই ভালো লাগতেছে, কারণ এই শেষ সময় কিন্তু অনেক স্টুডেন্টরাই থাকে না, তোমরা শেষ পর্যন্ত আছো দেখে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই লাইভটাকে একটু পিন করে দিলাম এবং এবং হচ্ছে কমেন্টে দিয়ে দিলাম যে ক্লাস শুরু, এই যে এখানে। আমি ভাবতে পারো ভাই আপনার মোবাইল কই, আমার মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি লাইভটা চলতেছে, এর জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা সবাই যেহেতু বলছো জি ভাই লাইভ খুঁজে পেতে অনেক টাইম লেগে যায়, এটা আসলে ফেসবুকের কি অ্যালগোরিদম জানি না, যে আসলে মানে লাইভ অনেক সময় পাওয়াই যায় না। পিন করে রাখলে আবার পাওয়া যায়, পিন করে রাখলে মানে কি, পিন করে রাখলে হচ্ছে তোমার লাইভটা একবার সবার উপরে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন এই প্রশ্নটাতে বুঝছি, ইজিলি এটা সলভ করতে পারবা।
পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আর দূরত্বে রাখা দুটি কণার মধ্যে পরস্পর মাধ্যাকর্ষণ বল যদি এফ হয়, কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার যদি পাত রেখে দাও, তাহলে তাদের মধ্যকার পরস্পর আকর্ষণ বলটা কত হবে? দেখো ভাইয়া, তুমি হচ্ছে একটা এফ বল পেতে চাও, মহাকর্ষ বল পেতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এমন একটা বস্তু থাকা লাগবে, তোমার এম টু একটা বস্তু থাকা লাগবে। এখন এদের মধ্যে কি আছে সেটা কোনো ম্যাটার করে না, এটা মাঝখানে যা ইচ্ছা থাকুক, এটা মাঝখানে তোমার যদি নদী নালাও থাকে, মাঝখানে যদি তোমার মহাসমুদ্র থাকে, মাঝখানে যদি খালিও থাকে, কোনো সমস্যা নাই। আগে এফ বল ছিল, এখনো কি এফ বলই থেকে যাবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, তুমি মাঝখানে যাই রাখো। মহাকর্ষের ধ্রুবক জি এর মাত্রাটা কি? আমরা সবাই জানি এফ ইজ ইকুয়াল টু জি এম1 এম2 ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার। তো তুমি এখান থেকে কোনাকুনি গুণ করতে পারো, তাহলে জি সমান সমান হবে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম1 এম2। তো এফ এর মাত্রা আমরা সবাই জানি এমএলটি ইনভার্স 1, ডি এর মাত্রা কি এল, যেহেতু স্কোয়ার আছে এল স্কোয়ার হচ্ছে, এম এর মাত্রা কি এম, যেহেতু দুইটা এম আছে স্কোয়ার হবে। তো উত্তর দাঁড়াচ্ছে এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 1। ঠিক আছে, তো এখান থেকে আনসার খুঁজো, এম ইনভার্স এল কিউব, তারপর কত টি ইনভার্স আমাদের কত দাঁড়াচ্ছে 1। তো খুঁজে বের করো তো এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 1, এটার সাথে মিলতেছে না, এটার সাথে মিলতেছে না, হ্যাঁ এটার সাথে মিলতেছে না। তো আমাদের খেয়াল করে দেখো, এখানে কিন্তু 2 ছিল, এখানে 2 ছিল, দ্যাটস ওয়াই এখানে 2 হবে। এটা আনসারটা কত হবে? অপশন এ হবে। তো আমরা মোটামুটি ভাবে বেসিক শিখে ফেলছি, হ্যাঁ, যে মহাকর্ষ বলের এইটা একটা দারুণ ম্যাথ, এটাকে আমি একটা দারুণ ম্যাথ নাম দিব ডিএম। ডিএম মানে কি বলতো ভাইয়া? ডিএম মানে হচ্ছে দারুণ ম্যাথ। তো এম ভরের একটি বস্তুকে কেটে, তোমার কাছে একটা বস্তু ছিল, ধরো তোমার কাছে একটা বস্তু ছিল এম ভরের একটা বস্তুকে তুমি কি করছো? কেটে ফেলছো। কেটে ফেলে একটা অংশ হয়েছে ছোট হাতের এম, এটাকে তুমি কেটে ফেলছো। কিভাবে কাটছো দেখো, ধরো হচ্ছে আমি এইভাবে কেটে ফেললাম, এইভাবে কেটে ফেললাম, এই যে কেটে ফেললাম, এই যে অংশটুকু এইটার ভর ধরা যাক ছোট হাতের এম। তাহলে বাকি যে অংশটুকু আছে এইটার ভর কত হবে বলো তো ভাইয়া? পুরাটা ছিল বড় হাতের এম, তাহলে এই এতটুকু সাদা অংশটুকু হবে এম মাইনাস এম। ঠিক আছে, তো এখন তাহলে তোমার দুইটা টুকরা, একটা টুকরা হচ্ছে ছোট হাতের এম, আর একটা টুকরা হচ্ছে এম মাইনাস এম, দুইটা আলাদা আলাদা ভর আমরা জানি। এখন স্যারে বলছে যে ভরের দুটি বস্তুতে রূপান্তরিত করলে এম ডিভাইডেড বাই এম এর অনুপাত কি হলে এদের মধ্যে মহাকর্ষ বলটা সর্বোচ্চ হবে। তার মানে স্যারে হচ্ছে এফ টাকে ম্যাক্সিমাম করতে বলতেছে। কাকে ম্যাক্সিমাম করতে বলতেছে বলো তো? এফ কে ম্যাক্সিমাম করতে বলতেছে। এখন তোমরা বলো ভাই এফ ম্যাক্সিমাম তো কোনো সূত্র আমরা পড়ি নাই, বাট এফ এর সূত্র তো পড়ছি, আমরা সবাই কি জানি? এফ ইজ ইকুয়াল টু জি এম1 এম2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন হচ্ছে সর্বোচ্চ কোন একটা ভ্যালুকে সর্বোচ্চ কিভাবে করে, হ্যাঁ তোমরা কিন্তু নবম অধ্যায়ে পড়ছিলা ম্যাথ ফার্স্ট পার্টের অন্তরীকরণ চ্যাপ্টারের সর্বশেষ যে চ্যাপ্টারটা ছিল, যে গুরুমান লঘুমান একটা চ্যাপ্টার ছিল। তো গুরুমান লঘুমান চ্যাপ্টারে আমরা পড়ছিলাম কোন একটা ভ্যালুকে ম্যাক্সিমাম করতে গেলে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। ঠিক আছে, কোন একটা ভ্যালুকে ম্যাক্সিমাম করতে গেলে হ্যাঁ সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমাদের এখানে ফাংশনটা হচ্ছে এফ, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং ডিফারেন্সিয়েট করে জিরো লিখতে হবে, এটাই কন্ডিশন। ম্যাক্সিমাম ভ্যালু বের করা কন্ডিশন হচ্ছে ডিফারেন্সিয়েট করে জিরো বানাইতে হয়। এখন কোশ্চেন হইতেছে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? এখানে হচ্ছে আমরা ভরের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, ভরের সাপেক্ষে, কারণ হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবলটা হচ্ছে এম, এমটাই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যে চেঞ্জ হয় তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে তুমি কি লিখবে এটা বলো তো ভাইয়া? তুমি আগে এম1 এম2 এর মান বসাই দাও, এটা হচ্ছে আমাদের এম1 এর মান আর এটা হচ্ছে গিয়ে আমাদের এম2 এর মান। এম1 এর মান কত? ছোট হাতের এম, লিখে ফেলো এম1 এর মানটা ছোট হাতের এম লিখে ফেলো, এবং এম2 এর মান হচ্ছে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের ফাংশন, এই ফাংশনটাকে এখন কি করবো? ডিফারেন্সিয়েট করবো মানে ডি এফ ডিভাইডেড বাই ডি এম। কেন ডিফারেন্সিয়েট করবো? আমি উত্তরটা দিয়ে দিছি। এটা উত্তরটা হচ্ছে যে স্যারের সর্বোচ্চ বের করতে বলছে, মহাকর্ষ বল সর্বোচ্চ, দুনিয়া যে কোনো ফাংশন সর্বোচ্চ বের করতে গেলে রুল হলো ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমরা এটাকে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, এখন কিভাবে ডিফারেন্সিয়েট করবো? কার সাথে ডিফারেন্সিয়েট করবো? ছোট হাতের এম এর সাপেক্ষে। এটাকে আরেকটু সাইজ করতে হবে, গুণ করে নাও, জি এম এম, এটাকে গুণ করে নাও জি, হ্যাঁ অথবা আরেকটা কাজ করা যায়, আমরা তো জানি ডিফারেন্সিয়েট করে উত্তর কত হবে, হ্যাঁ ডিফারেন্সিয়েট করে এটা কিন্তু জিরো হবে, কারণ মহাকর্ষ বল সর্বোচ্চ বানাইতে গেলে জিরোই বানাইতে হবে। ঠিক আছে, তাহলে ডিএফ বাই ডিএম এর ভ্যালুটা কত বলতো? ডিএফ বাই ডিএম হচ্ছে এইটা ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা আসে, হ্যাঁ তার মানে ডিএম অফ জি এম ইন্টু এম মাইনাস এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন খেয়াল করে দেখো কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে আসতে হবে। এখানে কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে বড় হাতে জি হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং এখানে ডিও একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এগুলোকে আমরা কি করবো? বাইরে নিয়ে আসবো। কনস্ট্যান্ট ভ্যালু মানে এটার ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাকে যদি বাইরে নিয়ে আসি, খেয়াল করে দেখো জি বাই ডি স্কোয়ার বাইরে থাকে, আবার ডান পাশে জিরো আছে, তো জি বাই ডি স্কোয়ার তুমি ডানে পাঠা দাও তাহলে সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না?
সো এই জি এর মানটা আমরা ডানে পাঠিয়ে দিব, ডি স্কোয়ার কে ডানে পাঠিয়ে দিব, তাহলে সেটা 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকতেছে হচ্ছে যে তোমার ডি ডিএম, হ্যাঁ, এম ইন্টু এম মাইনাস এম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এখন এইটা ডিফারেন্সিয়েশন করা কি ভাইয়া কঠিন কোনো কাজ? এটা ডিফারেন্সিয়েশন করা খুবই সহজ একটা কাজ। তো চলো আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। প্রথমত হচ্ছে আমরা নর্মালি গুণ করে নিব, ঠিক আছে, ডি ডিএম, ছোট হাতের এম এর সাথে বড় হাতের এমটাকে গুণ করে নাও, তাহলে হবে এম এম মাইনাস ছোট হাতের এম এর সাথে ছোট হাতের এম গুণ করে নাও, হবে কি এম স্কোয়ার। তো এটা ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, দেখো এম এম আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কোন এম এর সাপেক্ষে? ছোট হাতের এম এর সাপেক্ষে। এখন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তার উপরে যদি কোনো পাওয়ার 2 3 এসব না থাকে তখন কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যায়। এটা তোমরা জানো ডিফারেন্সিয়েশনের বেসিক রুল। ডিফারেন্সিয়েশনের বেসিক রুল কি, যে ডিডিএক্স অফ ধরো 5x, এটার মান কত? এটার মান হচ্ছে 5। এখন খেয়াল করে দেখো এক্স কিন্তু চলে গেছে, কেন চলে গেছে তোমরা জানো, হ্যাঁ, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, হ্যাঁ, এই জন্য 1 গুণ আকারে তো আছে। সো অনুরূপ ভাবে এখানেও এম এম কে ডিফারেন্সিয়েট করলে বড় হাতের এম হয়, মাইনাস এম স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2m হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2m সমান সমান বড় হাতের এম। তো সারে চাইছি কি, উপরে থাকবে বড় হাতের এম, নিচে থাকবে ছোট হাতের এম, উপরে থাকবে বড় হাতের এম, নিচে থাকবে ছোট হাতের এম। তাহলে এই জিনিসটাকে ডানে পাঠিয়ে দাও, উপরে বড় হাতের এম, নিচে ছোট হাতের এম, তাহলে এই বাম পাশে কত থাকে, 2 থাকে, তাহলে উত্তরটা হবে 2:1। ক্লিয়ার? সো এরই মাধ্যমে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম, উত্তরটা হবে 2:1। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল এবং এক্সেপশনাল একটা ম্যাথ ছিল, এই জন্য আমি এটা নাম দিচ্ছি দারুণ ম্যাথ। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলবে যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। এরকম দেখবে আজকে অনেকগুলো দারুণ ম্যাথ করতেছি, সিরিয়াসলি অন্য কোনো চ্যাপ্টার এত বেশি দারুণ ম্যাথ করি নাই। এখন তোমরা ভাবতে পারো মানে ভাইয়ার কাছে দারুণ ম্যাথ মানে হলো মানে তোমাদের কাছে কঠিন ম্যাথ। হ্যাঁ, এখন ইনিশিয়ালি কঠিন লাগবে, প্রথমবার যখন দেখবা এটা কঠিন লাগবে, বাট যখন এই ম্যাথটা আরেকবার করবা তখন তোমার কিন্তু আর কঠিন লাগবে না। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো ভাইয়ারা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আসানুল্লাহ রে, তোর কমেন্টে একটা হাহা দিতেই হবে। আচ্ছা। আচ্ছা, একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলি যে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। ওকে, তোমরা সবাই বলছো যে পুরোপুরি বুঝতে পারছো, সো আমি এর জন্য পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তো দেখো পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছর কত দিন হবে? এটা অ্যাকচুয়ালি আমরা কেপলারের সূত্র দিয়ে ব্যাখ্যা দিব। আমি এই ম্যাথটা আসতেছি কেপলারের সূত্র দিয়ে ব্যাখ্যাটা আমি দিব। তো চলো আগে কেপলারের সূত্রটা শিখে আসি। আমাদের কেপলার সাহেব কি কি বলছেন? কেপলার সাহেবের ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হচ্ছে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউ, ঠিক আছে। তো এখানে টি বলতে আসলে কি বোঝায়, পর্যায়কাল, একবার পুরো ফুল ঘুরে আসতে যে পরিমাণ সময় লাগে। যেমন পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘুরতেছে, উপবৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে। তো এই যে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, ধরো এখানে সূর্য আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে কি তোমার পৃথিবী আছে। তো এখানে মূল রহস্যটা এইটাই যে পৃথিবী যে ঘুরতেছে সে একটা কিন্তু গড় ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। এই ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ হবে, বিভিন্ন জায়গাটা চেঞ্জ হবে, ওটাকে আমরা গড় করবো, ঠিক আছে। পরীক্ষা হলে সব পাওয়া লাগে না সরাসরি দিয়ে। তো এই যে দূরত্বটা সেটাকে আমরা এ আর নাম দিচ্ছি, ঠিক আছে। তো এই আরটার সাথে কিন্তু টি এর একটা সম্পর্ক আছে, যে পুরো ফুল একবার ঘুরে আসতে কত টাইম লাগে এটা কিন্তু বিজ্ঞানী কেপলার বের করছে, টি প্রপোর্শনাল টু আর কিউ। এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু এই আগে যে এমসিকিউটা এটা আমরা সলভ করতে পারি। দেখো কি বলছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে কত দিন হবে? এক বছরে কতদিন মানে কি, টি এর ভ্যালুর কথা বলতেছে। তো আমরা সবাই জানি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু কত, আর কিউব। তো এখন কি কাজ করবো বলতো ভাইয়া, অর্ধেক বলছে, সো আর এর জায়গায় তুমি হাফ বসাই দিবা, আর এর জায়গায় তুমি হাফ বসাই দিবা। তাহলে হাফ যদি বসাই দাও, হাফ কে কিউব করলে উত্তর আসে 1/8। তার মানে টি স্কোয়ার কত গুণ হইতেছে, 1/8 গুণ। বা জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, উপরে কিন্তু পাওয়ার শুধু 3 ছিল না, এই 2টাকে ওই ডানে পাঠিয়ে দিতে হবে। 2টাকে যদি আমরা ডানে পাঠাই, দেখেন খেয়াল করে দেখো তো, টি প্রপোর্শনাল টু কত, 3/2 হয়ে যাবে না? তুমি বলো ভাইয়া কেমনে, আপনি ডিভাইড বাই 2 কেন দিলেন? ভাই এটা রুল, এটা রুল। পাওয়ারকে এক পাশ থেকে আরেক পাশে পাঠানোর রুল হলো পাওয়ারকে ভাগে পাঠিয়ে দিতে হয়। টি স্কোয়ারকে আমি কি করতেছি, উপক্ষকে আমি রুট করতেছি, রুট করলে পাওয়ারে কত আসে, হাফ আসে। তার মানে পাওয়ার আগে 3 ছিল, এখন তুমি হাফ দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তার মানে 3/2 হয়ে যায়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। হ্যাঁ, এ পাশ থেকে ওই পাশে যদি তুমি ডিরেক্টলি নিতে চাও তাহলে জাস্ট ভাগ করে দিবা, আর যদি নর্মাল কনসেপ্টে যেতে চাও তাহলে কি, কনসেপ্টটা কি, স্কোয়ার আকারে ছিল, উপক্ষকে রুট করছি, এর জন্য হাফ হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তার মানে হাফ টু দা পাওয়ার 3/2 হবে। এখন হাফ টু দা পাওয়ার আমি 3 করলাম, আগে হাফ টু দা পাওয়ার 3 করলে 1/8 হয়, কিন্তু এখানে নিচে একটা 2 ছিল না, তার মানে কি আমাদের এটাকে আবার পাওয়ার হাফ করতে হবে। তো পাওয়ার হাফ করা মানে কি, পাওয়ার হাফ করা মানে রুট করা, ঠিক আছে। তার মানে এটা কত হবে, 1/√8।
তো এই ভ্যালুটা কি ভ্যালু ভাইয়া? এই ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার পরবর্তী মান সমান সমান আদি মানের কত গুণ সেইটা। এই ভ্যালুটা হচ্ছে কি, এই ভ্যালুটা হচ্ছে যে পরবর্তী মান আদি মানের কত গুণ সেই ভ্যালুটা। এখন আদিমান কিন্তু আমরা সবাই জানি, আদিমানটা কি পৃথিবী যে ঘুরতেছে 365 দিনে সে একবার ঘুরতেছে, ঠিক আছে। তো তুমি যখন এই ভ্যালুটা ক্যালকুলেটারে বসাই দিবা তখন এই উত্তরটা এখানে পেয়ে যাবে। এখানে খুব সম্ভবত উত্তর 129, আমার মধ্যে মুখস্থ হয়ে গেছে, খুব সম্ভবত এটা উত্তর 129। যাই হোক তোমরা ক্যালকুলেটার বসায় দেখবা কত আসে, ঠিক আছে। এরই মাধ্যমে আমাদের কেপলারের সূত্রটা শেষ হয়ে গেল, যেটা পর্যায়কালের সূত্র। এটাকে আমরা কি সূত্র নাম দিছি বলতো? এই সূত্রের নাম হচ্ছে পর্যায়কালের সূত্র। এটা কিসের সূত্র? এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এখন ভাইয়া পর্যায়কালের সূত্র বাদে কি আর কোনো সূত্র নাই? আছে, ক্ষেত্রফলের সূত্র আছে। আমরা আসতেছি এখানে প্রশ্নটা পড়ো, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হবে? আমরা সবাই জানি টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তো তোমার যদি আর এর মান যদি কমে যায় তাহলে অবভিয়াসলি টি এর মানও কমে যাবে, তো উত্তরটা কি হবে? কমে যাবে। তারপরে প্রশ্ন, সূর্যের চারদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ এর 1.53 গুণ। তারপরে বলছে পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর। দেখো এখানে তোমাকে আগে কি করতে হবে, তোমাকে হচ্ছে আগে দেখতে হবে এই যে ইনফরমেশন গুলা দিয়ে কি ইন্ডিকেট করতেছে। এখানে ইনফরমেশন দিয়ে বলতেছে যে মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহকে আমি ধরো প্রাইম নাম দিব আর পৃথিবীগুলোকে নর্মাল নাম দিব। তো ওনারা কি বলতেছে, আর প্রাইমের মান কত বলো তো ভাইয়া? আর প্রাইমের মান হচ্ছে আর এর 1.53 গুণ। হ্যাঁ, আর প্রাইমের মান কত হবে? আর এর 1.53 গুণ। আচ্ছা, তারপর বলছে পৃথিবীতে 365 দিন। তো পৃথিবীর যে টাইমটা সেটাকে আমরা কি নাম দিব? শুধু টি, 365। স্যার এখানে কি চাইছে? যে কত দিনে 1 বছর, তার মানে স্যার এখানে টি প্রাইমের মান চাইছে, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো টি এর সাথে আরেক সম্পর্ক কিন্তু আমরা এই যে একটু আগে যে সূত্রটা শিখছি সেটাতে সলভ করে ফেলতে পারি। আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তো টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব এখান থেকে তুমি আরামসে কি করতে পারো, ওই যে ফর্মুলা যে কোনো একটা প্রপোর্শনাল উঠে ফেলার নিয়ম তোমরা জানো, যে বাম পাশে যেটা থাকে সেটা উপর নিচে দুইবার লিখতে হয়, ডান পাশে যেটা থাকে সেটা উপর নিচে দুইবার লিখতে হয়। লিখার পরে একবার 1 লিখে 2 লিখে, একবার 1 লিখে 2 লিখে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন তুমি কি কাজ করবা ভাইয়া? এখন হচ্ছে ভ্যালুগুলা বসায় দিবা। তুমি বের করবা হচ্ছে T2, ঠিক আছে। আমি একটু দরজাটা খুলে আসি। তোমাদের ইরফান ভাই আসছে এগ্রির ক্লাস নিতে, ওই বাকি স্টুডিওতে এখন এগ্রির ক্লাস নেবে, এর জন্য দরজা খুলে আসলাম। তো এখানে আমরা কি কাজটা করব, এখানে T2 মানটা বের করবো, ঠিক আছে। তাহলে লিখে ফেলি T2/T1। এটা কিন্তু দুইটার উপর স্কোয়ার আছে, সো চাইলে আমরা কিন্তু হোল স্কোয়ার দিতে পারি। আবার ওইখানে ওটাকে উল্টায় দাও, R2/R1 এর হোল কিউব আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে T2/T1 উভয়পক্ষকে আমরা রুট করে দিব, তোমরা জানো রুট করে দিলে 3/2 হয়ে যায়। তাহলে R2/R1 এর হোল টু দা পাওয়ার কত হবে? 3/2 হবে। এখন R2/R1, R2 মানে কি? আর প্রাইম থেকেই তো আমরা R2 বলতেছি, তাই না? তাহলে 1.53 আর হবে 1.53। এখন R2 কে আমরা আর নাম দিচ্ছি আর R1 হইতেছে আর। তাহলে আমাদের আনসারটা এখন বের করার জন্য ক্যালকুলেটর লাগবে। 1.53 হোল টু দা পাওয়ার 3/2। আর এখানে T2 তো তুমি রাখবা বাম পাশে, আর T1টাকে কি করবা? বাম থেকে ডানে পাঠিয়ে দিবা, ঠিক আছে। এখন T1 এর মান কিন্তু তোমরা সবাই জানো 365 দিন। তো তোমার কাজ থাকবে এখন ক্যালকুলেটর হাতে নেওয়া, ক্যালকুলেটর নিয়ে এই পুরো ভ্যালুটা বসায় দেওয়া। ক্যালকুলেটর নাও, হ্যাঁ, নিয়ে এটা বসায় দাও, বসে আমাকে কমেন্টে জানাও কত আসে, ঠিক আছে। একটু তাড়াতাড়ি। এইটাও মনে হয় আমার মুখস্থ আছে 691। এগুলো আসলে এত পরিমাণ বোর্ডে আসে, হ্যাঁ, এগুলো বোর্ডেও আসে, অ্যাডমিশনেও আসে, এর জন্য আমার উত্তর মুখস্থ হয়ে গেছে। তোমরা একটু কমেন্টে জানাও এটা কত আসে। এগুলো সব কিন্তু বইয়ের মানে চ্যাপ্টার শেষে এমসিকিউ তে এটা আছে, এটা আছে, আগের অঙ্কটাও আছে চ্যাপ্টার শেষে এমসিকিউ, তোমরা ইসাক স্যার বা তপন স্যারের এমসিকিউ পাবা, চ্যাপ্টার শেষে এমসিকিউ তোমরা পাবা। আচ্ছা, তোমাদের যদি কেউ চ্যাপ্টার শেষে এমসিকিউ আটকায় যাও তখন কিন্তু তোমাদের জন্য একটা উপায় আছে, হ্যাঁ। আমাদের ব্যাটার্স অফ বায়োলজিতে কিন্তু চ্যাপ্টার শেষে এমসিকিউর উপর কোর্স আছে। এখন কথা হচ্ছে ভাই এখন কি তোমার কোর্স করার সময় আছে? উত্তর হচ্ছে না। তো তুমি তাহলে কি কাজ করতে পারো, তোমরা হচ্ছে গুগলে গিয়ে তোমরা জাস্ট হচ্ছে তপন স্যারের কোর্স থেকে সার্চ দিতে পারো। তপন স্যারের কোর্স, হ্যাঁ, এই যে আমি সার্চ দিতেছি তপন তপন স্যারের কোর্স। দেখো তুমি যদি গুগলে তপন স্যারের কোর্স থেকে সার্চ দাও তাহলে এই যে ব্যাটাস অফ বায়োলজির একটা কোর্স পাবা। সেই কোর্সটার দাম হচ্ছে মাত্র 298 টাকা। এখন তোমাদের হইতেছে এই কোর্সে কি আছে? এই কোর্সে তোমার 2000-এর বেশি এমসিকিউ আছে, অর্থাৎ তপন স্যারের A to Z সব এমসিকিউ হচ্ছে আমি সলভ করে দিছি, হ্যাঁ।
তো এখানে টোটাল তুমি ক্লাস পাবা হচ্ছে প্রায় 45টা ক্লাস পাবা। এখানে কিন্তু শর্টের বাইরেও ক্লাস আছে, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলো, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলো, সব স্ট্যান্ডার্ড ক্লাস আছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে তোমরা রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা। তো হচ্ছে শেষ সময়ে এখন তোমার কি এত ক্লাস দেখার সময় আছে? উত্তর হচ্ছে না। তাহলে তোমার কেন? এটা হচ্ছে সলভ পিডিএফ আছে, প্রত্যেকটা ক্লাসের এক একটা করে আমি যে সলভ ক্লাস তোমাদের যে হচ্ছে আমি ক্লাস নেই, ক্লাস নেওয়ার পর পিডিএফ দিই না, ঠিক সেইভাবে হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দিছি, প্রত্যেকটা ক্লাসের একটা করে পিডিএফ দিয়ে দিছি। তোমরা চাইলে ক্লাস না দেখে শুধুমাত্র পিডিএফ গুলা হচ্ছে একবার চোখ গুলা যাইতে পারো, ওইখানে সব সুন্দর করে সলভ করা আছে, একবার সুন্দর করে লিখে 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 সলভ করে দিছি। ঠিক আছে, তোমাদের যাদের প্রয়োজন, যারা এখনো তপন স্যারের বইটা পড়োই নাই, তোমরা ইসাক স্যারের বইও পড়ো নাই, চ্যাপ্টার শেষের এমসিকিউই পড়ো নাই, হ্যাঁ, শুধু কোনো মতে শুধু কোনো মতে কিছু দেখা গেছো, তারা অতি শীঘ্রই একটা কাজ করো, নিজে নিজে পড়া শুরু করো। অথবা যাদের কনফিডেন্স নাই, হ্যাঁ, যে তুমি এখন এত পুরো পারবা না, তোমার রেডিমেড দরকার, তারা কোর্সটা করতে পারো। আর যাদের কনফিডেন্স আছে যে ভাই আমি নিজে নিজে করবো, তাহলে তাদের কোর্স করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ঘটনা। তো এটা তোমরা বইয়ের মধ্যে পাবা, এটা দেখবা আমি ওই কোর্সের মধ্যে অঙ্কটা করাইছি। ঠিক আছে, বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এখন আমরা শিখবো হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড একটা কোয়েশ্চেন। তো হচ্ছে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, সেটা ছিল পর্যায়কাল রিলেটেড হচ্ছে কেপলার সূত্র। তো এখন শিখবো কি ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র, ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র। তো এখানে খেয়াল করে দেখো, এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে একটি গ্রহ ও বিন্দুকে কেন্দ্র করে এবিসি উপবৃত্তাকার পথে ঘুরতেছে। ধরা যাক এই যে এটা আমাদের ওবিসি, এবিসি উপবৃত্তাকার পথ, যেখানে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হলো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তোমাকে আগে হচ্ছে এবিসি নামগুলো দিয়ে নিতে হবে। তো কোথায় তুমি নাম দিও? তুমি তোমার মন মতো নাম দিতে পারো। ধরো ফর এক্সাম্পল এটা এ, এটা হচ্ছে গিয়ে বি, এবং এটা হচ্ছে গিয়ে সি। আর এখানে ধরো হচ্ছে গিয়ে কেন্দ্র ও, সরি, তো ধরো তুমি কি করতেছো যে ইনিশিয়ালি আমাদের গ্রহটা কোথায় ছিল? বি তে ছিল, পরবর্তী সে সি তে গেল। তো বি থেকে যখন সে সি তে যাচ্ছে, সে একটা কি ক্ষেত্রফল অতিক্রম করতেছে না? এই যে ক্ষেত্রফল অতিক্রম করতেছে, এটার নাম কি? ত্রিভুজ বিওসি। আচ্ছা, তারপরে সে কি কাজ করলো? সে ত্রিভুজ এবি বরাবর সে গেল, অর্থাৎ সে বি থেকে এতে গেল। তাহলে তখন সে আরেকটা যে ক্ষেত্রফল অতিক্রম করলো, এটার নামটা কি? ত্রিভুজ এবি। তো প্রশ্নে বলে দিছে যে এরিয়া অফ বিওসি ইজ ইকুয়াল টু এরিয়া অফ এও বি এর কত গুণ বলো দেখি? দ্বিগুণ। ঠিক আছে, তো সামনে কত হবে? 2 হবে। সিবি পথে অতিক্রম করতে গ্রহটির 4 ঘন্টা সময় লাগে। সো এখানে যে টি, এটা মনে মনে টি1 নাম দিয়েছে, এটা যদি হচ্ছে 4 হয়, হ্যাঁ, আর এটা যে এরিয়াটা, সেটাকে মনে মনে A1 নাম দিলাম। এটার এরিয়া মানে কি? বিওসি। হ্যাঁ, বা তুমি এইভাবে বলতে পারো A1 সমান সমান 2A2, এভাবে বলতে পারো। আর এটার এরিয়াটা হচ্ছে A2। এখন কোশ্চেনে স্যারা বলছে যে বি এ পথ অতিক্রম করতে তার কি পরিমাণ টাইম লাগবে। ফর্মুলাটা হচ্ছে এরিয়ার সাথে টাইমের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, তার আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে A2/A1 সমান সমান T2/T1। তো স্যারে হচ্ছে T2 চাইছে, তাই না? T2 সমান সমান কত হবে? A2/A1 ইন্টু T1। তো A2 এর মান কত দেখো, এই যে এখানে আমরা ইকুয়েশনে জানি A1 সমান সমান 2A2, এখান থেকেই বের করে ফেলতে পারবো। তো উপরে যদি A2 কে A2 রেখে দেই, তারপরে A1 এর জায়গায় কি লিখবো? 2A2 লিখবো। তাহলে এটা কাটাকাটি চলে যায়। T1 এর মান কিন্তু আগে থেকে দেওয়া আছে। T1 এর মানটা কত জানি দেওয়া ছিল? 4 ঘন্টা দেওয়া ছিল। সেখানে 4 থাকবে, তো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 আওয়ার। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু চিটাগাং বোর্ড 2016 সালে আসছে। এখন আমরা শিখবো হচ্ছে টাইপ 3, অর্থাৎ অভিকর্ষ স্তরণ রিলেটেড। এইটাই তোমার সবচাইতে বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, মানে জি রিলেটেড যা আছে সব কয়টা আমরা এখন শিখবো। প্রথম প্রশ্ন, যে ভূপৃষ্ঠ হতে উপরে বা অভ্যন্তরে গেলে জি এর মানটা কি হয়? দেখো ভাইয়া, তুমি পৃথিবী পৃষ্ঠে যদি দাঁড়ায় থাকো, তাহলে এইখানটায় জি এর মানটা কি হবে? ম্যাক্সিমাম। তুমি যদি এখান থেকে উপরে উঠো, তো জি এর মানটা কি হয়ে যাবে? কমে যাবে। যদি তুমি নিচেও নামো, তখনও কি হবে? জি এর মান কমে যাবে। তো উত্তরটা কি হবে? তুমি উপরে উঠো আর নিচে নামো, যাই করো না কেন, উত্তরটা কি হবে? জি এর মানটা কমবে। তারপর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? একবারে কেন্দ্রে কিন্তু আসলে কোনো জি কাজ করে না। ঠিক আছে, মানে জি এর মান 0 হয়ে যায়। উত্তরটা হবে গিয়ে 0। তারপর প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসের সমপরিমাণ উচ্চতায় অভিকর্ষ স্তরের আনুমানিক মান কত? তার মানে টাইপের নাম কি দেওয়া বলতো? যে এটা টাইপের নাম হচ্ছে উচ্চতায়। তুমি একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যাচ্ছ, ঠিক আছে। সো একটা যদি উচ্চতায় চলে যাও, তখন সেই ক্ষেত্রে আমাদের টপিকের নাম হবে গিয়ে এরকম, তুমি একটা উচ্চতায় চলে যাচ্ছ, ঠিক আছে। যদি একটা উচ্চতায় চলে যাও, তখন টপিকের নামটা কি হবে? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা এই টপিকের নামটা এটা দিয়ে দিই যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। দুইটা টপিক আছে, একটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আর একটা হচ্ছে এইচ নিচে অভিকর্ষ ত্বরণ। ওকে, আচ্ছা, তো এখন আমরা তাহলে টাইপের নাম লিখে ফেলি যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়
অভিকর্ষ ত্বরণ। তো দেখো ভূপৃষ্ঠের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এবং ভূপৃষ্ঠ থেকে যখন তুমি এইচ উচ্চতায় চলে যাচ্ছ তখন ফর্মুলা কি হবে, জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে কি জি, আর ভূপৃষ্ঠ থেকে ধরো তুমি এইচ উচ্চতায় আসো, হ্যাঁ, এখানে যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে জি প্রাইম। তো এখন আমরা কি করবো, এই দুটো সমীকরণকে ভাগ করবো, দুই ভাগ এক প্রয়োগ করবো। কেন? কারণ আমি চাচ্ছি জি প্রাইমের একটা ইকুয়েশন ডেভেলপ করতে। তাহলে জি প্রাইম বাই জি সমান সমান হবে জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে, উপরে হবে আর স্কোয়ার, নিচে হবে জিএম। তো কাটাকাটি যদি করে ফেলি তাহলে জি প্রাইম সমান সমান আসতেছে জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা তুমি যেখানে মন চায় তুমি সেখানে ইউজ করতে পারবা, ভবিষ্যৎ থেকে এইচ উচ্চতায় বলে দিলে, হ্যাঁ, মানে তোমার এইচ এর মান যা ইচ্ছা হোক, এটা কিন্তু অলওয়েজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এখন আমরা একটা শর্টকাট শিখবো যেটা অলওয়েজ অ্যাপ্লিকেবল না, যে যদি এইচ এর মানটা আর এর মান থেকে খুব ছোট হয়, যেমন ধরা যাক পৃথিবীর ক্ষেত্রেই আর এর মানটা হচ্ছে 6400 কিলোমিটার। এখন ধরো তোমার এইচ এর মানটা হলো গিয়ে ফর এক্সাম্পল 1000-এর চাইতে কম, তো তখন তুমি কিন্তু আরামসে বলতে পারবা জিনিসটা কিন্তু আসলে ছোট। 1000ও লাগবে না, তুমি ধরো 500 কিলোমিটার চাইতে যদি কম হয়, তো তুমি বলতে পারবা হ্যাঁ এটা অবশ্যই 6400 চাইতে ছোট আছে। ঠিক আছে, তো তখন সেই ক্ষেত্রে তুমি এই আমি এখন যে ফর্মুলা লিখে দিব সেটা অ্যাপ্লাই করতে পারবা। ফর্মুলাটা হচ্ছে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - 2h ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এটা কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করা যায় না, এটা অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র এইচ এর মান যদি আর এর মানের চাইতে বেশ অ্যামাউন্ট অফ ছোট হয়। ঠিক আছে, এটা গেল ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তো এখন চলো আমরা তাহলে এই একটা কোশ্চেন ছিল, সেটা আমরা সলভ করে আসি। যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসের সমপরিমাণ, ব্যাসের সমপরিমাণ মানে কি 2r উচ্চতায়, তার মানে এইচ এর মান কত হবে 2r, এইচ ইকুয়াল টু 2r ধরে কি করবো আমরা অভিকর্ষ ত্বরণ বের করবো। তো ফর্মুলা কি ছিল, জি প্রাইম সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, তাই না? তো তখন তুমি কি করবে, এইচ এর জায়গায় 2r বসাই দিবা, তাহলে এইচ এর জায়গায় যদি 2r বসাই দিই, আর প্লাস 2r এর হোল স্কোয়ার, তার মানে থাকতেছে জি ইন্টু এখানে আর এখানে 3r, তার মানে 1/3, 1/3 কে স্কোয়ার করলে কত 1/9। সো অভিকর্ষ ত্বরণকে তুমি জাস্ট 9/1 করবা। ঠিক আছে, এখন অভিকর্ষ ত্বরণকে যদি তুমি 9/1 ক্যালকুলেটর নিয়ে বসাও, তাহলে উত্তর কত হয়, 9.8 ডিভাইড বাই 9 করলে এটা বোঝা যায় 1.1 এর মতো আসে। সো উত্তরটা তোমার দাঁড়াচ্ছে হলো 1.1। নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, কি বলা হয়েছে, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয়, তার মানে কি, তার মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আগে যদি আর হয়ে থাকে, এখন কত হয়ে যাবে বলতো, এখন হবে r-1%। আর আগে ছিল আর, এখন আর এর 1% কমে গেল, তার মানে কত হলো বলো দেখি, 1% মানে কি বলতো ভাইয়া, 0.01। ঠিক আছে, এখন আর যদি কমন নেই তাহলে 1 - 0.01, এই ভ্যালুটা আসলে কত ইন্ডিকেট করে, 0.99r। এটা হচ্ছে আর এর নতুন ভ্যালু। তো তারপরে কি বলছে, যে তাহলে এবং ভর কিন্তু সমান আছে, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ জি কত হবে, তো আমরা ফর্মুলা জানি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, বলে দিচ্ছে যে এম ফিক্সড আছে, এম যদি ফিক্স থাকে জিও তো এমনি ফিক্স থাকে, তো জি এর সাথে আর এর সম্পর্কে এরকম বর্গমূলের সমান, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই ভ্যালুটা জাস্ট বসায় দাও, তাইলেই হয়ে গেছে যে জি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তো এই আর এর জায়গায় কি বসাই দিবা, 0.99 বসাই দিবা। বসাই দিলে যে উত্তরটা পাবা, এটা হচ্ছে তোমার কি কত গুণ হইছে, কত গুণ হইছে। তো এখন আমাদের ক্যালকুলেটর লাগবে, তো আমি যদি ক্যালকুলেটরটা একটু নেই, ক্যালকুলেটরটা নিয়ে তারপর তোমাদেরকে এটা পুরোটা করেই দেখাই, হ্যাঁ, তাইলে পুরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তো হচ্ছে ক্যালকুলেটর যদি এটা বসাই 1/0.99 স্কোয়ার, তো আমার এটা আসতেছে হচ্ছে গিয়ে 1.02। ঠিক আছে, 1.02 আসতেছে। এখন তোমাকে কোশ্চেন করা হয়েছিল যে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, হ্যাঁ, তো 1.02 এত গুণ হইছে। এখন যদি বৃদ্ধির কোশ্চেন করা হয়, তখন চোরা টেকনিক হইলো এখানে দশমিকের পরে যেটা থাকবে ওইটাই, ক্লিয়ার, দশমিক পরে 2 ডিজিট নিবা, 2 ডিজিট নিয়ে যা থাকবে অত পার্সেন্ট। ঠিক আছে, অত অত মানে 0.02, এন্ড 0.02 কে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 2% হবে। এটা হচ্ছে চোরা টেকনিক। এখানে 1 থাকা লাগবে, এখানে যদি 1 থাকে তাহলে কি হবে, দশমিক পরে যে 2 ডিজিট থাকে, হ্যাঁ, সেটাকে 100 দিয়ে গুণ করে দিবা, তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। আর যদি এখানে 1 না থাকতো তখন কি হইতো, তো মানে অরিজিনাল যদি শিখতে চাও, আমি তো চোরা টেকনিক শিখেছি, অরিজিনাল যদি শিখতে চাও তাহলে তখন বিয়োগ করে নিতে হইতো। তুমি যে ভ্যালুটা বের করছো এটা জি প্রাইমের মান, হ্যাঁ, আর এইটা কি হবে, জি এর 1.02 গুণ। ওকে, এখন সারে কি চাইছে, বৃদ্ধি, তার মানে ডেল জি চাইছে, তো ডেল জি মানে কি, পরবর্তী মান মাইনাস আদি মান। ঠিক আছে, তো পরবর্তী মান হচ্ছে 1.02 জি, এবং আদি মানটা হচ্ছে শুধুমাত্র জি, জি যদি কমন নাও তাহলে 0.02 হয়। ঠিক আছে, তার মানে বৃদ্ধি কত পার্সেন্ট হলো, বৃদ্ধিটা হয়েছে 2%। আশা করি বুঝতে পারছো। এখন এখানে যদি 2.02 থাকতো তাহলে এখানে কত হইতো, তোমার 2.02 মাইনাস, হ্যাঁ, 1 হইতো আর কি, তখন 1.02 হইতো, 1.02 কে 100 দিয়ে গুণ করলে 102% হইতো।
তো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এটার উত্তরটা শুধুমাত্র 2% হবে, শুধুমাত্র 2% হবে। ওকে, এখন 2%টা কি হয়েছে, বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তো এখানে এই পয়েন্টটা হবে না, 2% বৃদ্ধি পাবে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় এবং একই গভীরতা অভিকর্ষ স্থান অনুপাত কত? সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা ফার্স্টে মানে প্রশ্ন হচ্ছে এরকম, তুমি একবার উপরের দিকে যাবা, এখানে এখানে জি প্রাইম ধরো, আর নিচের দিকে যাবা, এখানে জি ডাবল প্রাইম ধরো। তো এখানে দুই জায়গাতেই এইচ এর মান কত বসাবা, দুই জায়গাতে এইচ এর মান বসাবা r/2। তাহলে ফার্স্টে দিকে হচ্ছে উচ্চতায়, উপরে উপরে, উপরে গেলে আমাদের ফর্মুলা কি ছিল, যে জি প্রাইম সমান সমান হচ্ছে, এখন এখানে কোয়েশ্চেন হইতেছে ভাই আমি কোনটা ধরে করব। আমি তো দুইটা সূত্র আছে, যে জি প্রাইম সমান সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এটা একটা আছে। আর আরেকটা আছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওই এইচ এর মান যদি আর খুব কাছাকাছি হয়। তোমাদের একটা কথা বলি, মানে ওই এরকম টাইপের অনুপাত যে অঙ্কগুলো আছে, যেটা উপরে নিচে আছে, সেগুলো সাধারণত ওই তোমার এইচ লেস দেন আর এর সূত্রটা দিয়েই করতে হয়। কারণ হচ্ছে ওইটা দিয়ে করলে দেখা যায় যে উত্তরটা বের হয়, অপশনে দেয় না সাধারণত। সাধারণত আবার কিছু কিছু অঙ্ক আছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, মানে কত উচ্চতায় জি এর মান এত হয়, বা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, তখন কিন্তু আবার তুমি ওই আর বাই আর প্লাস হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। আমি জাস্ট বললাম এই টাইপের ম্যাথটা, এই ম্যাথটার ক্ষেত্রে সাধারণত কি হবে, ভূপৃষ্ঠ থেকে তোমার কত উচ্চতায় সেটার মতো করে হবে না, ঠিক আছে। তো চলো আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে যেহেতু বললাম সাধারণত, সো এভাবে কইরা দেখি যে অপশনের সাথে মিলে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো উপরে যখন যাবে আমাদের ফর্মুলা কি ছিল, জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - 2h/r, এটা ছিল আমাদের ফর্মুলা। ক্লিয়ার? আর তাইলে এখন যদি এইচ এর মানটা বসা দাও r/2, তাহলে জি প্রাইম সমান সমান কত হয়, জি ইন্টু 1 - 2 ইন্টু r/2। আমরা পরে যে ম্যাথটা করবো, এটা খুব দারুণ একটা কোশ্চেন। হ্যাঁ, তো কোশ্চেনে বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় এবং একই গভীরতার অভিকর্ষ স্থান অনুপাত কত। তার মানে একবার উচ্চতার জন্য একবার করব, আর একবার গভীরতার জন্য করব, দুইবার কিন্তু করবো, ঠিক আছে। তো উচ্চতার জন্য আমাদের বেসিক ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল যে জি প্রাইম সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। তো এটার জন্য চিত্রটা কিরকম হবে, চিত্রটা হবে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এই জায়গাটার জন্য আমি জি প্রাইম নাম দিলাম। এবার সেম গভীরতায় তুমি যাবা, তো জি প্রাইম নাম দিতে পারবা না, নতুন একটা নাম দাও, জি ডাবল প্রাইম নাম দিলাম। সেটাকে একটা ফর্মুলা কি 1 - h/r, এটা তোমরা সবাই জানো, এটা কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করা যায়। তাহলে এটার জন্য চিত্র কি হবে বলো তো ভাইয়া, এটার জন্য চিত্র হবে নিচের দিকে, আর আগেটার জন্য চিত্র ছিল উপরের দিকে। দুই জায়গায় কিন্তু এইচ এর মান কত হবে, r/2, দুই জায়গার ক্ষেত্রেই এইচ এর মান হবে গিয়ে r/2। আচ্ছা, তাহলে এখন এইটা 1 নং আর এটা 2 নং, তো 1 আর 2 নং মধ্যে কি করলে একটা রিলেশন পাবা, অবশ্যই অনুপাত করলে, অনুপাত মানে কি ভাগ করা। তো 2/1, ওনারা কি বলছে দেখো তো, আগে উচ্চতায় রাখবা তারপর গভীরতা রাখবা, 2/1 না 1/2 হবে, তাহলে 1/2 প্রয়োগ করে ফেলবা, ঠিক আছে। 1/2 প্রয়োগ করলে উপরে থাকবে হচ্ছে জি প্রাইম, নিচে থাকবে হচ্ছে জি ডাবল প্রাইম, এবং উপরে এখানে এই জি কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কত, আর বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, আর এখানে কত থাকবে 1 - h/r। দুইটার ক্ষেত্রে এইচ এর মান হবে r/2। তাহলে এইচ এর জায়গায় যদি r/2 বসায় দেই, তাহলে কত দাঁড়ায়, এখানে উপরে কিন্তু আর আর কাটাকাটি চলে যাবে, আর এখানেও r/2 যদি বসাই, আর আর কাটাকাটি চলে যাবে। তাহলে আর আর কেটে দাও, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 1+1/2, 1+1 মানে কত, 3/2। তাহলে 1 আর নিচে 3/2, উল্টায় গেলে 2/3 হয়ে যায়। তো উপরে থাকবে হচ্ছে 2/3 হোল স্কয়ার, আর নিচে কি থাকবে দেখো, আর আর কাটাকাটি চলে যায়, হাফ থাকে, 1 - 1/2 করলে হাফ হয়। তাহলে উপরে থাকতেছে তোমার 4/9, আর নিচে তোমার এই হাফটা, তো এটা উল্টায় চলে গেলে 2/1 হয়ে যায়। সো আমার আসতেছে 8:9। এখন আমরা অপশন দেখবো আছে কিনা, ইয়েস, অপশন ডিতে আছে। নেক্সটে আমরা সলভ করব সিলেট বোর্ড 2022 সালে আসা একটা সুন্দর একটা সৃজনশীল। তো এই সৃজনশীলটা বুঝতে গেলে আগে তোমাকে এই গ্রাফটা সম্পর্কে জানতে হবে। তো এখানে কি বলে দিছে, যে দূরত্বের সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের লেখচিত্র নিম্নে দেওয়া হলো। তো এক্স অক্ষ বরাবর আমরা দূরত্ব দেখতে পাচ্ছি, তো এই ভ্যালুটা শুরু হয়েছে 0 থেকে। হ্যাঁ, তো এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা কিসের থেকে দূরত্ব, এটা কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। আমি যদি এখন পৃথিবীটা একটা অঙ্কন করি, যে পৃথিবী, তো এটা কেন্দ্র কোন জায়গায়, এই জায়গাটায়। তো এই গ্রাফের এই 0 পয়েন্টটা হচ্ছে এইখানে। হ্যাঁ, তো এখান থেকে আস্তে আস্তে আমার কি হইতেছে, বাড়তে 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 আর পর্যন্ত পৌঁছাইছে। দেখো বি বিন্দুটা হচ্ছে আর বিন্দু, ঠিক আছে, আর আর দূরত্বটা হচ্ছে আর। তার মানে কি, এখান থেকে তুমি আগে আর দূরত্বে পৌঁছাবা, ঠিক আছে। আর দূরত্বে তুমি পৌঁছাইলে কোথায় কোথায় এসে পৌঁছাবা,
ভূপৃষ্ঠে এসে পৌঁছাবা। তার মানে আর্দ্রতা যে আমি পৌঁছাইলাম, এখানে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ বা 9.81 পাবো। এখানে ভ্যালুটা হচ্ছে 9.81। তো একটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ 0 ছিল। হ্যাঁ, এটা আস্তে আস্তে বাড়তে 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 9.81 পর্যন্ত পৌঁছাইছে। এটা তো মানে আমাদের থিওরি অনুযায়ী মিলছে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ তো এই জায়গাটা 0 থাকে, হ্যাঁ, এবং এই জায়গাটা ম্যাক্সিমাম থাকে। তাহলে কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে হচ্ছে এই জায়গায় অভিকর্ষ ত্বরণ বেশি, এই জায়গা কম। তার মানে উপর থেকে নিচে দিকে গেলে অভিকর্ষ ত্বরণ কমে, অথবা উল্টা ভাবে যদি আমরা বলি নিচ থেকে উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ বাড়ে। এর জন্য এটা গ্রাফটা কিরকম হয়েছে? স্ট্রেট লাইন। এখন তোমার প্রশ্ন বাড়ে, এখন স্ট্রেট লাইন কেন হয়েছে সেই প্রশ্ন উত্তর যে তোমাদের প্রশ্ন, ভাইয়া বাড়ে তো বুঝলাম, এইভাবে তো বাড়তে পারতো, এইভাবে তো বাড়তে পারতো, কেন ওইভাবে বাড়লো না? এটা উত্তরটা দেওয়ার জন্য তোমাকে হচ্ছে একটা বেসিক কনসেপ্টে চলে যেতে হবে। যখন তুমি ভূপৃষ্ঠের নিচের দিকে নামো, তখন ফর্মুলা কি? জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - h/r। হ্যাঁ, এটাই তোমাদের ফর্মুলা। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই, কিউব নাই। হ্যাঁ, তো জি প্রাইমের সাথে এইচ এর সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। জি প্রাইমের সাথে এইচ এর সম্পর্কটা কিরকম বলতো? সমানুপাতিক আকারে। ওকে, আচ্ছা। তার মানে এখানে সমানুপাতিক হইলে আমরা জানি গ্রাফটা কিরকম হয়, জাস্ট মূলবিন্দু থেকে এভাবে স্ট্রেট লাইন উপরে উঠে যায়। সো এটা ব্যাখ্যাটা ক্লিয়ার হলো যে এটা আমাদের শুরু হয়েছে মূলবিন্দু থেকে। হ্যাঁ, এটা আমাদের শুরু হয়েছে মূলবিন্দু থেকে, এই যে এখানটাতে থেকে, এবং এই জায়গাটা এসে এই পয়েন্টটা আমরা পেলাম। নেক্সটে কি? নেক্সটে হচ্ছে তোমার তো উচ্চতা তো তোমার বাড়তেছে, দূরত্ব তো বাড়তেছে। তার মানে কি তুমি এবার উপরের দিকে যাবা। তো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে জি এর মান কিন্তু কমে যায়। এতক্ষণ তুমি হচ্ছে কেন্দ্র থেকে যখন ভূপৃষ্ঠের দিকে আসছো, তোমার জি এর মানটা বেড়ে গেছে, বাট এইবার ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবা তোমার কিন্তু জি এর মানটা আর বাড়বে না, কারণ জি এর মান ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম। তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছে নিচের দিকে নামতে হবে। এখন নিচের দিকে কেন সোজাসুজি ভাবে নামলো না, কেন ওইভাবে বেঁকে নামলো? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে বেসিক ফর্মুলায় চলে যেতে হবে। ভূপৃষ্ঠ থেকে তুমি তো উপরের দিকে উঠতেছো, তাই না? তো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠলে ফর্মুলা কি ছিল? জি প্রাইম সমান সমান, আমরা বিন্দুর নাম দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এখন আমরা কি বি থেকে সামনের দিকে আগাচ্ছি, তো প্রথমে ছিল ও থেকে বি পর্যন্ত, তাহলে এভাবে লিখবা। এটা কোন অংশের জন্য? ও বি অংশের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ও বি অংশের জন্য, ও বি অংশের জন্য। তারপরে এখন আমি যেটা লিখতেছি, জি প্রাইম সমান সমান, তোমরা সবাই ফর্মুলাটা পারো, জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে। তো তার মানে কি? এই যে ডি থেকে সামনের দিকে আগে, এটা ধরো ডি বিন্দু, বিডি অংশের জন্য। তাহলে এটা কোন অংশের জন্য? বিডি অংশ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে এটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারতেছি যে জি প্রাইমের সাথে এইচ এর সম্পর্কটা খেয়াল করে দেখো, এটা কিন্তু ব্যাসানুপাতিক, কারণ নিচের দিকে আছে আবার উপরে স্কোয়ার আছে, তো এটা বক্ররেখা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের বেসিক, যে এই গ্রাফটার একবারে বেসিক। এবার প্রশ্নে আসি। গ নম্বর প্রশ্নে বলছে, যখন কোনো বস্তু এ বিন্দু হতে অবস্থান করে তখন অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করো। এ বিন্দুতে যখন অবস্থান করে, এ বিন্দুতে, হ্যাঁ, যখন কোনো একটা বস্তু এ বিন্দুতে অবস্থান করে তখন অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল চিত্র থেকে এই বিন্দু আগে আমাদের ডিফাইন করতে হবে। ও বিন্দু তো ডিফাইন করে ফেলছি, এটা ও বিন্দু। তারপর হচ্ছে বি বিন্দু ডিফাইন করে ফেলছি, বাট এ বিন্দুটা এখন আমি ডিফাইন করতে পারি নাই। তো এই বিন্দুটা দেখো, যে দিয়ে দিছে ভূপৃষ্ঠ থেকে সে কত দূরত্বে আছে? r/2 দূরত্বে আছে। কেন্দ্র থেকে, সে কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? r/2 দূরত্বে আছে। তাহলে তুমি কেন্দ্র থেকে এখন r/2 দূরত্বে যাও। কেন্দ্র থেকে r/2 যদি তুমি দূরত্বে যাও, তাহলে বলো তো ভূপৃষ্ঠ থেকে তুমি কত দূরত্বে আসো? হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে তুমি r/2 দূরত্বেই আসো। কারণ কি? এই পুরোটা হচ্ছে r, আর এতটা হলো r/2। তাহলে এই অংশটুকু নির্ণয় করার জন্য আমি যদি নাম দিয়ে দিই তাহলে ভালো, এটা এ বিন্দু, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ বিন্দু। তাহলে এ বি অংশটুকু কিভাবে নির্ণয় করবা? বলো দেখি। এ বি অংশটুকু আমরা নির্ণয় করতে চাই, কিসের মান জানি? ও বি অংশের মান জানি। ও বি সমান সমান হচ্ছে গিয়ে আর, এবং হচ্ছে ও এ অংশের মান জানি, ও এ সমান সমান হচ্ছে r/2। তাহলে দেখলেই তো বোঝা যায় যে এ বি সমান সমান, এ বি এই অংশটুকু সমান সমান কি হবে? পুরাটা মানে হচ্ছে ও বি মাইনাস, তারপরে হচ্ছে ও এ, ও বি মাইনাস ও এ। আচ্ছা, এখন ও বির মান হচ্ছে গিয়ে আর, তাহলে আর লিখবা, এবং ও এ এর মানটা হচ্ছে r/2, তাহলে r/2 লিখবা। তাহলে আর মাইনাস r/2 করলে r/2 হয়। তাহলে এ বি কিন্তু আমাদের জানা হয়ে গেল, এ বি অংশটুকু হচ্ছে r/2। ক্লিয়ার? এখন আমাদের কাজ কি ভাইয়া? এখন আমাদের কাজ হচ্ছে যে ফর্মুলা আমাদের বসিয়ে দেওয়া। এটাই তো আমাদের এইচ, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত এইচ। ভূপৃষ্ঠ থেকে কত নিচে গেল সেটাই আমাদের কাঙ্ক্ষিত এইচ। তাহলে এখানে যে সূত্রটা তোমাদেরকে মাত্র লিখে দিলাম, ভূপৃষ্ঠ থেকে নিচে দিকে গেলে ফর্মুলা এইটা, তাহলে এইচ এর জায়গায় তোমরা কি বসাবা? r/2 বসাবা। ক্লিয়ার? তাহলে এইচ এর জায়গায় যদি r/2 বসিয়ে দিই, জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস r/2 ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এখানে আর যদি কাটাকাটি যায় তাহলে 1 - হাফ করলে হাফ হয়, তার মানে জি/2 হবে। সো উত্তরটা হবে কত? 9.81 কে 2 ভাগ করলে যত হয়, 981 কে 2 ভাগ করলে কত হবে বলো দেখি? তুমি ক্যালকুলেটর নিয়ে এটা ইজিলি করে ফেলতে পারো, ঠিক আছে। 2 যদি আমরা করি, তোমার 4 × 2 = 8, আর থেকে 1, তারপরে 8, তারপরে এটা 9 আসবে। হ্যাঁ,
তাহলে পরে 1 নাম্বার, তার মানে 4.9 ইজিলি তোমরা এটা লিখে ফেলতে পারো। সো উত্তরটা তোমার দাঁড়াচ্ছে কত, 4.905 হবে আর কি, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মাধ্যমে আমাদের গ নাম্বারটা শেষ হয়ে গেল। নেক্সট যে কাজ করবো ভাইয়া সেটা হচ্ছে গিয়ে ঘ নাম্বারটার দিকে যদি একটু তাকাই, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, উদ্দীপকের বর্ণিত এ ও সি বিন্দুর মধ্যে কোথায় কোনো একটি বস্তু বেশি ওজন অনুভব করবে, তার মানে ওজন বের করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে এ বিন্দু ওজন বের করতে হবে, তারপরে সি বিন্দুর ওজন বের করতে হবে, ঠিক আছে। এখন ওজন ডিপেন্ড করে টোটালি কিসের উপর বলো দেখি, ভর এবং অভিকর্ষ ত্বরণের উপর। তুমি যদি এতে নাও সিতে নাও, ভর তো চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে যাবে অভিকর্ষ ত্বরণ। সো এ বিন্দুতে একবার অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবা, সি বিন্দুতে একবার অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবা, এরপর ওজনের যে ফর্মুলা W তে বসাই দিবা, খেলা শেষ। সো এ বিন্দুতে আগে চলো অভিকর্ষ ত্বরণ নির্ণয় করি। এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কিন্তু আমরা মাত্র নির্ণয় করছি গ নাম্বারে, ঠিক আছে। তাহলে এইভাবে লিখতে পারি, এ বিন্দুতে ওজন, এ বিন্দুতে ওজন, হ্যাঁ, WA আমরা সবাই জানি mg। এখন এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ তো GA দিয়ে প্রকাশ করা উচিত, কারণ বি বিন্দুর জন্য আলাদা হবে। এখন এম এর মানটা কত, এম এর মানটা কত খেয়াল করে দেখো, এম এর মানটা কি এখানে দিয়েছে, তুমি যাকে বস্তুকে রাখবা সেই বস্তুর ভর কি তুমি জানো, জানো না। তাহলে এখন কি করা উচিত, তুমি হচ্ছে এম কে এম লেখা দিবা, আর জি এর ভ্যালুটা কিন্তু তোমার জানা আছে, জি এর ভ্যালুটা কত, 4.905। হ্যাঁ, বা তুমি এটাকে G/2 কিন্তু চাইলে লিখতে পারো, ঠিক আছে, তুমি এটাকে চাইলে G/2 লিখতে পারো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, mg/2 দাঁড়াইলো। এখন তোমার লাগবে হচ্ছে কোন বিন্দু, তো বলো দেখি, সি বিন্দু। এখন তোমার লাগবে সি বিন্দু, সি বিন্দু আগে ওই যে পৃথিবীর থেকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, নয়তো বুঝবা না। তাহলে আমি এভাবে যদি আঁকি, তো পৃথিবী আগে আঁকি, একে আইডেন্টিফাই করে দেখাই তোমাদেরকে। তো সি বিন্দুটা এইটা কিন্তু আমাদের ছিল একবারে ভূপৃষ্ঠ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের পয়েন্ট। এখন ভূপৃষ্ঠ থেকে সি বিন্দুটার দূরত্ব কত আগে সেটা তোমার জানা লাগবে, এইটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সে কত উপরে উঠছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উপরে উঠছে বলো দেখি, হ্যাঁ, এখান থেকে পুরোটা হচ্ছে 3r/2 এবং এখান থেকে এতটুকু হচ্ছে আর। তাহলে যদি বিয়োগ করে দিই আমরা কি পাবো, r/2 পাবো, ক্লিয়ার। এখান থেকে এতটুকু হচ্ছে 3r/2 আর এখান থেকে এতটুকু হচ্ছে r, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, r/2। আচ্ছা, তাহলে h সমান সমান r/2, h সমান সমান r/2। তাহলে এই এত উচ্চতা আমরা কি করবো, ভূপৃষ্ঠ থেকে উঠবো। তার মানে এই যে এরকম হবে চিত্রটা, এই যে ভূপৃষ্ঠ থেকে এই যে h সমান সমান r/2, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতা আমরা দেখবো যে জি এর মানটা কত আসছে, ঠিক আছে, এখানটা যে ভ্যালুটা আমি জি প্রাইম নাম দিলাম। তাহলে সি বিন্দুতে লিখে ফেলি, সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, সি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জিসি, ঠিক আছে, জিসি এটা সমান সমান কত হবে, এটা হবে গিয়ে জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। কেন এই সূত্র, কারণ তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে জি লিখলাম, আর লিখলাম, আর এইচ এর জায়গায় কত বসাই দিব, এইচ এর জায়গায় বসাই দিব r/2, ক্লিয়ার, এত হোল স্কোয়ার। আচ্ছা, এখন অনেকে ভাবতে পারে যে ভাইয়া আলটিমেটলি এটা তো 3r/2 আসলো, এই যে দেখো উপরে আর আর নিচে কত 3r/2 আসলো। তাহলে ভাই আপনি ক্যালকুলেশন গুলো কেন করলেন, এগুলো আসলে না করলেও চলতো, কিন্তু আসলে ইজিলি বোঝা যেত না, তখন তোমাকে ফর্মুলা দিয়ে বুঝে দিতে পারতাম না। ফর্মুলাতে নিচে যে জিনিসটা আছে এটা অ্যাকচুয়ালি হলো কেন্দ্র থেকে যত দূরত্বে আছে, তো ডিরেক্টলি তো স্যার দিয়েই দিছে, সি বিন্দু তো কেন্দ্র থেকে 3r/2 দূরত্বেই আছে। সো এর জন্য এখানে 3r/2 আসছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার এক ছিল, একের সাথে তুমি ফার্স্টে কি করছো, এক যোগ করছো, পরে আবার এক বিয়োগ করছো, ঠিক আছে, তো আলটিমেটলি কত একই থাকে। হ্যাঁ, এরকম ব্যাপারটা যে তুমি কি করছো, আর প্লাস এইচ থেকে আগে এইচ বের করছো, পরে এইচ মান বসাইছো, দেখছো যে আবার আগের সাথে মিলে গেছে আর কি, দ্যাটস ইট। তো তুমি এই কাজটা না করে আরেকটা কাজ করতে পারতাম, যে আর প্লাস এইচ পুরোটার মান নিয়ে তুমি 3r/2 বসা দিতে পারতাম, একই হইতো কিন্তু, কারণ ওনার যে ভ্যালুটা দিচ্ছে এটা কিন্তু কেন্দ্র থেকে দিচ্ছে, দ্যাটস ওয়াই। আচ্ছা যাই হোক, এখন আমরা ভ্যালুগুলো যদি বসাই দিই, জি থাকলো আর আরটা কাটাকাটি চলে গেল, তো এটা 2/3 কে যদি আমি স্কোয়ার করে দিই তখন 4/9 হয়। এখন আমাদের দেখতে হবে যে 4/9 এর ভ্যালুটা কি এখানে এটার সাথে কি আসলে কম নাকি বেশি। হ্যাঁ, আর পাশে কিন্তু একটা এম থাকবে, যখন এটা তো ত্বরণ, এটা তো হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কিন্তু যখন তুমি ওজন নির্ণয় করবা তখন পাশে একটা এম থাকবে। তাহলে এইভাবে লিখবা যে সি বিন্দুতে ওজন, সি বিন্দুতে ওজন WC সমান সমান এম ইন্টু জিসি, ঠিক আছে। তো এম এম এর মতো থেকে যাবে, আর জি হবে গিয়ে তোমার এটা, তাহলে 4g/9। তাহলে জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি 4mg/9। তাহলে এখানেও এমজি আছে, এখানেও এমজি আছে, তার পার্থক্য কোন জায়গায়, এখানেও সহগটা হচ্ছে হাফ, এখানে সহগ 4/9। তো 4/9 এর মান তো অবশ্যই হাফের চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ডব্লিউ এ এর মানটা কি হবে, WC এর চেয়ে ছোট, তার মানে WC এর মানটা কি হবে, বড় হবে, ঠিক আছে। তার মানে এই ডব্লিউ এর মানটা বড়, WC এর মানটা ছোট, ঠিক আছে, উল্টা বলে ফেলছিলাম। তা আমরা তাহলে কি লিখবো বলো দেখি ভাইয়া,
আমরা লিখবো হচ্ছে ডাব্লিউ এ ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ সি, ডাব্লিউ এ ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ সি। এরই মাধ্যমে সিলেট বোর্ড 2022 সালে সিকিউটা সলভ শেষ। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা পরবর্তী টাইপে, অর্থাৎ টাইপ 4, অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ। অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ জিনিসটা আসলে কি? দেখো ভাইয়া, তুমি যখন ভূপৃষ্ঠ থেকে যখন তুমি অন্য কোন একটা অঞ্চলে চলে যাবা, হ্যাঁ, তখন কিন্তু তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কি কি চেঞ্জ হবে? যে তুমি আসলে আমাদের যে কিছু লাইন আছে, হ্যাঁ, দ্রাঘিমা লাইন আছে, দ্রাঘিমাংশ আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার অক্ষরেখা আছে। তো এখানে তুমি অক্ষরেখার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছো সেটা ম্যাটার করে। এখন আমরা একটা সিকিউ সলভ করবো রাজশাহী বোর্ড 2023 সালে। তো প্রশ্নটা কি বলছে, যে 10 কেজি ভরের একটা বস্তুকে তুমি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিচ্ছ। এখানে বার্ষিক গতি দিচ্ছে, আহ্নিক গতি দিচ্ছে, মানে হচ্ছে কত দিনে সে একবার ঘুরে আসে সেটা দিচ্ছে, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব দিচ্ছে, এবং পৃথিবীর ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণ দিচ্ছে। আমরা আগে চিত্র আঁকি। ধরো এটা হচ্ছে কি আমাদের সূর্য, এটা হচ্ছে কি পৃথিবী। তো ও তো ওকে কেন্দ্র করে ঘুরতেছে, যে ঘুরতেছে এভাবে ঘুরতেছে, তাহলে ওকে একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে না? তো ওই ব্যাসার্ধকে আমরা ধরো বড় হাতের আর নাম দিলাম, মনে মনে মনে, অথবা বড় হাতের আর দ্বারা আবার ইয়া তো বুঝায়, তার পৃথিবীর ব্যাসার্ধ বোঝায়। ঠিক আছে, আমরা ধরো ফর এক্সাম্পল ছোট হাতের আর নাম দিলাম, কোনো সমস্যা নেই। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফর্মুলা ডেভেলপ করা। আমরা সবাই জানি এস ইকুয়াল টু কত, ভিটি। তো সে যে ঘুরতেছে সে কি পরিধি বরাবর ঘুরতেছে। তাহলে আমাদের এস এ ফর্মুলা কি ছিল বলো দেখি? পরিধি বরাবর ঘুরলে এস এ ফর্মুলা হচ্ছে 2πr। ঠিক আছে, আর টিটা আসলে কি? টিটা হচ্ছে গিয়ে বার্ষিক গতি। সে যে পুরো ফুল ঘুরে আসতেছে কি পরিমাণ টাইম লাগতেছে। তো পৃথিবী যখন সূর্য কেন্দ্র করে ফুল ঘুরে আসে তখন তার পুরো বড় হাতের টি বা 365 দিন সময় লাগে। তাহলে আমরা কিন্তু বড় হাতের টি দ্বারা অভিহিত করবো। তার মানে টি সমান সমান, তার মানে ভি বের করতে বসে স্যার, তাই না? ভি বের করতে বসে, তার মানে ভি সমান সমান 2πr ডিভাইডেড বাই টি। তো 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মানটা কত বলতো ভাইয়া? এই আর এর মান কিন্তু আমি আবারও বলি, এই আর মান কিন্তু এই আর হবে। ঠিক আছে, এই আর কিন্তু এই দূরত্বটা হবে ছোটদের আর। এখানে ছোটদের আর দিয়ে লেখাটাই ভালো। আচ্ছা, তো ছোটদের আর আমরা লিখলাম, ছোটদের আর আমরা লিখলাম, ছোটদের আর এর মানটা কত? এই যে 1.5 ইন্টু 10^11, 1.5 ইন্টু 10^11। আর নিচে কত হবে? নিচে হচ্ছে পুরো ফুল ঘুরে আসতে কি পরিমাণ টাইম লাগে। তো যখন সে পুরো ফুল ঘুরে আসে তখন তো 365 দিন সময় লাগে পৃথিবী। তাহলে 365 গুণন কি করবা? 3600। এরপর তোমরা ক্যালকুলেটর নাও, নিয়ে বসায় দাও, অঙ্ক শেষ। এর মাধ্যমে গ নাম্বারটা শেষ। ঠিক আছে, এখন চলে যাব হচ্ছে ভাইয়া ঘ নাম্বারটাতে। ঘ নাম্বারে স্যার কি বলছে? স্যার বলছে যে যদি আহানিগতি না থাকতো, একটা জিনিস খেয়াল করো, আহানিগতি না থাকা শব্দটার অর্থ কি? আহানিগতি না থাকলে ওমেগার মান জিরো। আহানিগতি না থাকলে ওমেগার মান জিরো। ঠিক আছে, ওমেগার মান জিরো। ওমেগার মান জিরো হলে তখন বিষুবীয়তে কত হবে ওজন এবং মেরুতে কত হবে ওজন সেটাকে বের করতে হবে। ওমেগা ইকুয়াল টু জিরো হলে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে ওজন, বিষুবীয় অঞ্চলে ওজন, বিষুবীয় অঞ্চলে ওজন, হ্যাঁ, ওজন মানে কি ভাই? ডাব্লিউ। ঠিক আছে, ডাব্লিউ এর ফর্মুলা কি? তো আমরা বেসিক ফর্মুলা এমনি জি এর বেসিক ফর্মুলা শিখছিলাম, যে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো যদি তোমাকে ওজনের কথা বলে তখন সবার সাথে একটা এম গুণ করে দিবা, তাইলেই তো হয়। তাহলে কত থাকে? এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যদি তুমি ওমেগার মান জিরো নিয়ে ঘুরতে থাকো তাহলে কিন্তু মানে পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার বিষুবীয় অঞ্চলের জন্য আমরা জানি যে ল্যামডার মানটা কিন্তু শূন্য। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি যে ডব্লিউ সমান সমান এম জি মাইনাস এম ইন্টু জিরো স্কোয়ার, তারপরে আর কজ স্কোয়ার কত ডিগ্রি? 0 ডিগ্রি। হ্যাঁ, কজ জিরো মানে 1 না, কিন্তু এই জিরোর কারণে তোমার কি করতেছে? ওভারঅল উত্তরটাকে কত বানা দিচ্ছে? ডব্লিউ গুলো এম জি বানাই দিচ্ছে। অর্থাৎ পৃথিবী যদি নাও ঘুরতো তখন যা ওজন যা হইতো তার সমানই হইতো। ঠিক আছে, এটা গেল বিষুবীয় অঞ্চল। এখন আমরা চলে যাবো হচ্ছে মেরু অঞ্চলের জন্য। তো ভাই মেরু অঞ্চলের ক্ষেত্রেও ওনারা তো এটাই বলছে যে হানি গতি না থাকলে তার মানে ওমেগা মান জিরো। তাহলে মেরু অঞ্চলের জন্য কি হবে বলো তো? ওমেগা মান জিরো বসাবা তো বসাবাই, আবার ল্যামডার মান 90 ডিগ্রি বসাবা। মেরু অঞ্চলের জন্য এখানটাতে প্রশ্নে বলছে ওমেগা মান জিরো এবং ল্যামডার মান কত? 90 ডিগ্রি। যদি সূত্রে বসাই তাহলে ডব্লিউ কত কত দাঁড়ায় বলো তো? এই পুরো মানটা তো জিরো হয়ে যাচ্ছে, তাই না? এই যে এম জি মাইনাস এম জিরো স্কোয়ার আর কজ স্কোয়ার 90 ডিগ্রি। এমনিতে কজ 90 মান জিরো, আবার ওমেগা মান জিরো, তার মানে ডব্লিউ সমান সমান দাঁড়াইতেছে হলো ডব্লিউ টু এম জি। খেয়াল করো এই ভ্যালুটা এই ভ্যালুটা মিলে গেছে। তাহলে যেহেতু মিলে গেছে তাহলে এটা বলবো যে ওজনের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি বলবো? ওজনের পরিবর্তন হবে না, ওজনের পরিবর্তন হবে না। ক্লিয়ার? তো এরই মাধ্যমে রাজশাহী বোর্ডটা শেষ। নেক্সট চলে যাচ্ছে হলো যশোর বোর্ড 2023 সালে। কি বলছে উদ্দীপকে? দেখো, 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এই পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব না। পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে, অভিকর্ষ ত্বরণ দিয়ে দিছে। গতে বলছে পৃথিবীর মেরুতে, পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করো। তো পৃথিবীর মেরুবিন্দুতে কিন্তু ল্যামডার মানটা কত ডিগ্রি বলতো?
90 ডিগ্রি, একটু আগে শিখেছিলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের বেসিক ফর্মুলা কি ছিল? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো এখানে যেহেতু 90 ডিগ্রি, সো বুঝাই দিতেছে যে পুরো টার্মটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই পুরো টার্মটা কিন্তু জিরো হয়ে যাবে, কজ 90 মানে জিরো। তার মানে জি প্রাইম সমান সমান কত দাঁড়ালো? জি দাঁড়ালো। এখন জি এর মানটা কত আমরা জানি সবাই, 9.81। ক্লিয়ার? সো উত্তর হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে ঘ নম্বরে স্যারে কি বলছে, যে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে, খেয়াল করো, তোমাকে কি করতে হবে? ওজনকে শূন্য বানাইতে হবে, হলে কৌণিক বেগের মান কত বৃদ্ধি করতে হবে। আচ্ছা, কৌণিক বেগের মান আগে কত ছিল সেটা দেখবা, তারপরে তুমি ওজন শূন্য বানানোর জন্য কৌণিক বেগের মান কত হইতে হবে সেটা বের করবা, ঠিক আছে? তো তারপরে বিয়োগ করে দেখা দিবা যে কত বৃদ্ধি করতে হবে। তাহলে ফার্স্টে লিখবা কি? ফার্স্টে লিখবা হচ্ছে তোমার ওই প্রথম অবস্থায়, ঠিক আছে? ফার্স্টে লিখবা প্রথম অবস্থায়, প্রথম অবস্থায়। তো প্রথম অবস্থায় কি, অবশ্যই তার একটা কৌণিক বেগের ভ্যালু আছে ওমেগা। হ্যাঁ, তো ওমেগা বেসিক ফর্মুলা কত? টোয়াইস পাই বাই টি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে তোমরা ভ্যালুগুলো জানো, যে পৃথিবী যখন পুরো ফুল একবার ঘুরে আসে তখন তার কিন্তু সময় লাগে 365 দিন, ঠিক আছে? তার মানে 365 গুণন একদিনে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশন করে একটা আনসার পাবা। তো এরপরে তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ যে ওজনটাকে শূন্য বানা দিতে, কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। তাহলে এভাবে লিখবা, বিষুবীয় অঞ্চলে ওজন শূন্য হতে হলে, বিষুবীয় অঞ্চলে ওজন, বিষুবীয় অঞ্চলে ওজন শূন্য হতে হলে, ওজন শূন্য হতে হলে তোমার কি করতে হবে? অভিকর্ষ ত্বরণটা শূন্য হতে হবে। অভিকর্ষ ত্বরণ শূন্য হলেই তো ওজন শূন্য হয়। হতে হলে জি প্রাইম ইকুয়াল টু শূন্য হতে হবে, জি প্রাইম ইকুয়াল টু শূন্য হতে হবে। তো জি প্রাইমের বেসিক ফর্মুলা কি ছিল? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? এখন ভাইয়া এখানে কিন্তু স্যারে ল্যামডার মান কিন্তু প্রশ্নে বলে নাই, বাট আমরা তো জানি, বেসিক থেকে জানি যে বিষুব অঞ্চলের ক্ষেত্রে ল্যামডার মান 0 ডিগ্রি। সরি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি। এখন ভাই কজ জিরোর মান তো 1, ঠিক আছে? তার মানে এই পার্থক্য আসলে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে জি কে এক পাশে রাখো আর ওমেগা স্কোয়ার আর কে আরেক পাশে রাখো, এখান থেকে আরামসে কিন্তু ওমেগা বের হয়ে যাচ্ছে। ওমেগা সমান সমান রুট ওভার জি বাই আর। ক্যালকুলেটর নাও, নিয়ে এখানে একটা আনসার পাবা। তাইলে এখানে একটা আনসার এবং এখানে একটা আনসার, এরপরে বিয়োগ করে জাস্ট দেখাই দিবা যে কত বৃদ্ধি পেয়েছে। আশা করি খুবই ইজিলি যশোর বোর্ড 2023 সালও বুঝে ফেলছো। নেক্সট আমরা চলে যাব যে টাইপ 5, যে তুমি ভূপৃষ্ঠ থেকে তুমি কোন একটা উচ্চতায় একটা বস্তুকে উঠাইতে চাও, তখন তোমাকে কি পরিমাণ কাজ করা লাগবে সেইটার বেসিক, ঠিক আছে? তো এটার বেসিকটা হচ্ছে তোমার এরকম, বা আমি অঙ্ক করতে করতে চাইলে বুঝে দিতে পারি, আর তাড়াতাড়ি হবে। আমরা সলভ করবো যশোর বোর্ড 2023 সালের আরেকটা সিকিউ, একটা তো অলরেডি শিখছি, আরেকটা শিখবো, ঠিক আছে? তো এখানে ফার্স্টে স্যারে বলে দিছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায়। তার মানে কি? এটা এইচ এর মান, এইচ সমান সমান 3 × 10⁴ দিছে, তো কিলোমিটার আকারে আছে, তাহলে 7 হয়ে মিটার আকারে হয়ে যাবে। তারপরে কি, কৃত্রিম উপগ্রহ এত বেগে পৃথিবীকে আবর্তন করছে। আচ্ছা, পৃথিবীর ভর দিছে, পৃথিবীর ব্যাসার্ধ দিছে, গতে বলা হয়েছে কৃত্রিম উপগ্রহটি উল্লিখিত উচ্চতা তুলতে কত কাজ করতে হবে। দেখো ভাইয়া, কাজের বেসিকই বলা আছে, কাজের বেসিকটা হচ্ছে F.S, এরকম ছিল। তো এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? সো এফ এর সাথে ডিএস গুণাকারে হবে। এখানে যে আমরা লিমিট বসাবো, লিমিটটা কি হবে? আমাদের বস্তুটা কোথায় ছিল? আমাদের বস্তুটা ইনিশিয়ালি পৃথিবীর পৃষ্ঠে ছিল, পৃথিবীর পৃষ্ঠ থেকে তো আমরা এইচ উচ্চতায় নিয়েছি। তার মানে সে কেন্দ্র থেকে ইনিশিয়ালি কত উচ্চতায় ছিল? আর দৈর্ঘ্য ছিল। সে কেন্দ্র থেকে কত দূরত্বে ছিল বলতো? আর দৈর্ঘ্য ছিল। আমরা কি কাজ করছি? আমরা সেটাকে ভূপৃষ্ঠ থেকে আরো এইচ উচ্চতায় নিয়েছি। তার মানে কেন্দ্র থেকে এখন কত উচ্চতায় আছে? আর প্লাস এইচ উচ্চতায়। তার মানে লিমিটটা কি হবে? লিমিটটা হবে আমরা আর থেকে আর প্লাস এইচ নিয়ে গেছি, ঠিক আছে? আর থেকে আর প্লাস এইচ নিয়ে গেছি। এখন এফ এর ফর্মুলাটা কি? এফ এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ছিল আমাদের, তাই না? ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি বলতে দূরত্বকে বোঝায়। এখন এখানেও ডিএস মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব। তো আমি একটা কাজ করতে পারি, যে এই ডি দ্বারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি ধরো বুঝাইলাম, সমস্যা নেই। তো পাশে কিন্তু আরেকটা ডি, পাশে কি, পাশে এই আরেকটা ডি। এখন এই ডিটা আসলে কি বুঝে যাচ্ছে? এই ডিটা বুঝে যাচ্ছে তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ঠিক আছে? সবথেকে সুন্দর হয় ডি এর বদলে এস নাম দিলে ভালো হয়, কারণ ডি তে এমনি একটা অলরেডি আছে, ঠিক আছে? তো আমরা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বোঝানোর জন্য এস বা এক্স নাম দিই তাহলে আরো সুন্দর হয়, ঠিক আছে? তাহলে আমরা এক্স নাম দিলাম, এক্স স্কোয়ার। তাহলে এখানে কত হবে? ডিএক্স হবে, দ্যাটস ইট। আচ্ছা, তো পাশে তাহলে কত থাকলো? ডিএক্স থাকলো, এবং ইন্টিগ্রেশনটা হবে আর প্লাস এইচ থেকে, ইন্টিগ্রেশনটা হবে আর থেকে আর প্লাস এইচ পর্যন্ত। তো এখানে কনস্ট্যান্ট ভ্যালু কে? জি এম কিন্তু কনস্ট্যান্ট, জি এর মান কনস্ট্যান্ট ভ্যালু, এম কিন্তু গ্রহের বল, এটাও কনস্ট্যান্ট। সো এটা আর থেকে আর প্লাস এইচ পর্যন্ত হবে, হ্যাঁ?
তারপর হচ্ছে তোমার বস্তুর ভর, এটাও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে 1/x², 1/x² কে আমরা ইন্টিগ্রেশন করব। 1/x² কে ইন্টিগ্রেশন করলে তোমরা সবাই জানো -1/x আসে। কিভাবে কিভাবে কারণ হচ্ছে 1/x², এটা আমরা আলাদাভাবে রাফে করে নিতে পারি। হ্যাঁ, এটা কত, ইন্টিগ্রেশন অফ x⁻², ঠিক আছে। তো x⁻² কে ইন্টিগ্রেশন করলে কত হবে, -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, ঠিক আছে। এই গেল, এটা হলো ইন্টিগ্রেশন করার পর। তাহলে x⁻1 ডিভাইড বাই -1, বা এটাকে আমরা -1/x বলতে পারি। তাহলে এটা কত হয়ে গেল, -1/x হয়ে গেল। আর তোমার লিমিট কি হবে, লিমিট হবে নিচে আর, উপর হবে r+h, এই হচ্ছে আমাদের লিমিট। আর বাহিরে কি হবে, gmm, বাহিরে কি হবে, gmm। আচ্ছা, এখন তোমার কাজ কি, এই ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে gmm লিখলাম, তো ফার্স্টে আপার লিমিট বসাইতে হয়। তুমি আপার লিমিট যদি এখানে বসাও তাহলে কত হয়, -1/r+h। তারপরে তারপরে হচ্ছে একটা বা তুমি একটা কাজ করতে পারো, এই মাইনাসটা তুমি বাইরে নিয়ে আসতে পারো। এই মাইনাসটা বাইরে নিয়ে আসলে এইটা থাকতেছে না, ঠিক আছে, এই মাইনাসটা থাকতেছে না। তখন কি থাকে, 1/r+h -1/r, এই হচ্ছে আমাদের ফর্মুলা। বা জিনিসটাকে আমরা আরেকভাবে বলতে পারি, এই মাইনাসটা যদি এখন ভিতরে ঢুকাই দিই তাহলে সুন্দর একটা ফর্মুলা আসে, gmm ডিভাইডেড বাই 1/r -1/r+h। অ্যাকচুয়ালি এই আর মানে কি, এই আর মানে হচ্ছে ইনিশিয়াল, সে প্রারম্ভিক অবস্থায় কোথায় ছিল, এটাকে আমরা r1 নাম দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের পরবর্তী অবস্থায় কত ছিল, ঠিক আছে। তো r1 মানে কি, ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল অবস্থায় কেন্দ্র হতে যত দূরত্বে, কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব, ঠিক আছে। আর r2 মানে কি, r2 মানে হচ্ছে গিয়ে পরবর্তীতে, পরবর্তীতে কেন্দ্র হতে, কেন্দ্র হতে দূরত্ব। একটা হচ্ছে কি ইনিশিয়াল অবস্থায়, হ্যাঁ, আগে কত ছিল, আর একটা হচ্ছে পরবর্তীতে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন খেয়াল করে দেখো, আমার কাজ কিন্তু শেষ, সব ডাটা তোমার জানা আছে, সব ডাটা তোমার জানা আছে, জি এম এম, হ্যাঁ, তোমার সব ডাটা জানা আছে। তো এখানে আমি একবার করে বলে দিই, জি হচ্ছে তোমার জানো 6.67 × 10⁻11। বড়াতের এম মানে কি, গ্রহের ভর, উপগ্রহ না, গ্রহের ভর, বা পৃথিবী, গ্রহটা হচ্ছে পৃথিবী, 6 × 10⁻24। ছোটদের এম হচ্ছে গিয়ে আমাদের ওই যে স্যাটেলাইট আছে না, উপগ্রহটির ভর, হ্যাঁ, উপগ্রহের ভর দিয়ে দিছে 1 × 10⁻3। তারপরে আর এর মান তো জানোই, এইচ এর মানও কিন্তু আমরা জানি। এইচ এর মানটা কত দেখো তো, পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার, এই যে এইচ এর মান বের করা ছিল, হ্যাঁ, আমরা সাইজ করছিলাম 3 × 10⁻7। এখন ভাই তোমার কাজ হলো ক্যালকুলেটর নেওয়া, নিয়ে এখানে বসায় দেওয়া, বসাইলেই অঙ্কটা শেষ, ঠিক আছে। সো এই ছিল আমাদের গ নাম্বারটা। নেক্সট হলো আমরা এই সিকিউর ঘ নাম্বারটা সলভ করব। তো এখানে কি বলা হয়েছে দেখো, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 3 × 10⁻4 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ এত বেগে পৃথিবীকে আবর্তন করতেছে। এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ চলার পথ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এইচ। তো দেখো এখানে একটা ধরো স্যাটেলাইট আছে, হ্যাঁ, এই স্যাটেলাইটটা অবশ্যই হচ্ছে এই পৃথিবীকে কি করতেছে, আকর্ষণ করতেছে, হ্যাঁ। তো আকর্ষণ করতেছে, তার মানে অবশ্যই এই হচ্ছে এদের মধ্যে একটা বল কাজ করতেছে, এইভাবে একটা বল কাজ করতেছে। সেই বলটাকে আমরা কি নাম দিব, এই বলটাই হচ্ছে একটা মহাকর্ষ বল, বা তুমি এটাকে অভিকর্ষ বল নাম দিতে পারো, কারণ যেহেতু একটা পৃথিবী। আমরা লিখে ফেলি অভিকর্ষ বল, লিখে ফেলি যে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের ফর্মুলা কি, F = gmm ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব, ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন খেয়াল করে দেখো, আমাদের যে কৃত্রিম উপগ্রহটা ও আছে এই জায়গাটায়, হ্যাঁ, আর আমাদের পৃথিবীর কেন্দ্র সে আছে এই জায়গাটায়। তাহলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি নামে অভিহিত করব, এতটুকু হচ্ছে আর, আর এতটুকু এইচ, এই দূরত্বকে আমরা r+h নামে অভিহিত করব। সো অবভিয়াসলি নিচে কত হবে, r+h এর হোল স্কয়ার, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে F = gmm/r² ছিল, আর এর জায়গায় r+h হবে, কারণ সে হচ্ছে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে r+h। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে সবকটা ভ্যালু বসায় দেওয়া, হ্যাঁ। তো সব ভ্যালু যদি বসাই দিই, 6.626 × 10⁻11, এম এর মান কি, গ্রহের ভর, পৃথিবীর ভর, 6 × 10⁻24। ছোটদের এম মানে কি, স্যাটেলাইট বা উপগ্রহের ভর, 1 × 10⁻3 ডিভাইডেড বাই r+h। আর এর মান তো তোমরা সবাই জানো 6400 কিলোমিটার। আর এটা কত, এটা 3 × 10⁻4 মানে কি, 3 × 10⁻4 দেখো তো, 1 2 3, তিনটা চারটা শূন্য হবে, সো 30,000 কিলোমিটার। সো এইচ এর মান হচ্ছে 30,000 কিলোমিটার, হ্যাঁ, এইচ এর মান হচ্ছে 30,000 কিলোমিটার, আর আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো বলো দেখি, আলটিমেটলি দাঁড়াইলো হলো তোমার
আর প্লাস 8 সমান সমান 30,000 আর 6,400, তার মানে 36,000, তার মানে 36,400 কিলোমিটার। তো কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে 3.64 ইন্টু, এখানে দেখো 1 2 3 4টা, আর আবার কিলোমিটার থেকে মিটার জন্য আরো 3টা, 10⁻7 মিটার হলো। ঠিক আছে, সো আর প্লাস এইচ পুরোটা একসাথে বের করে ফেললাম, 3.64 ইন্টু 10⁻7 মিটার এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তার মানে আমাদের অভিকর্ষ বলটা কিন্তু বের হয়ে গেল। তো তোমরা জাস্ট ক্যালকুলেটর নাও, নিয়ে হচ্ছে পুরো ভ্যালুটা বসায় দাও। আমি তোমাদেরকে বলি, এটা ক্যালকুলেটর যদি ভ্যালুটা বসাও, তোমার উত্তরটা আসবে গিয়ে, যদি এটা ক্যালকুলেটরে বসাও, এটা তোমার উত্তরটা আসবে গিয়ে 302.183। ঠিক আছে, 302.183 নিউটন। ওকে, আচ্ছা এখন তোমার আরেকটা বল নির্ণয় করতে হবে, সেটা কি? কেন্দ্র বিমুখী বল। সে বাইরের দিকে সে কি পরিমাণ বল অনুভব করে। কেন্দ্র বিমুখী বলের ফর্মুলা কি বলো দেখি? mv²/r। তাহলে কেন্দ্র বিমুখী বল, এটা ফর্মুলা কি? F সমান সমান mv²/r+h। তো অবশ্য কেন আর প্লাস এইচ হলো, ওই যে আগের মতো ব্যাখ্যা, এখানে যে কারণে আর প্লাস এইচ হয়েছে। তো এম এর মান কি? স্যাটেলাইটের ভরটা। ঠিক আছে, এফ হলো mv²/r, যে ঘুরতেছে তার ভর। এম হলো যে ঘুরতেছে তার ভর। ভুলে পৃথিবীর ভর বসাই দিও না। তাহলে এটা কত হবে? এটা হবে গিয়ে তোমার উপগ্রহের ভর 1 × 10⁻3। ভি মান হইতেছে গিয়ে সে যত বেগে ঘুরতেছে, বেগটা 3 কিলোমিটার/সেকেন্ড, বা এটাকে আমরা 3,000 বলতে পারি। সো 3,000 স্কোয়ার। নিচে হবে আর প্লাস এইচ, যেটা আমাদের অলরেডি বের করা আছে। হ্যাঁ, 3.64 × 10⁻7। ক্যালকুলেটর নাও, নিয়ে মানটা বসাও। এটা আসবে 247.253 নিউটন। এখন খেয়াল করো ভাইয়া, এই দুইটা ভ্যালু কিন্তু ম্যাচ করে নাই। যদি সমান হতো তাহলে বলতাম যে স্থায়ী হবে, তাহলে ব্যালেন্স থাকতো। যেহেতু আমি দুইটা আলাদা আলাদা নাম দিয়ে দিই, কেন্দ্র বিমুখী, তোমার এটার নাম দাও F1, এটার নাম দাও F2, এটা বলবা যে F1 নট ইজ ইকুয়াল টু F2, তাই কি হবে না? সুতরাং স্থায়ী হবে না। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, আচ্ছা নেক্সট সিকিউতে যদি চলে যাই, দিনাজপুর বোর্ড 2023 সালের পৃথিবীর ভর দিয়ে দিছে, ব্যাসার্ধ দিছে 80 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতায় তুলে এর মধ্যে 4.5 × 10⁹ জুল গতিশক্তি সঞ্চারিত হলো। তারপর স্যার ই কে দিয়ে দিছে। তো গতে বলছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করো। দেখো ভাইয়া, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল এটা আসলে কোন টপিকের আন্ডারে পড়ছে? এটা স্যাটেলাইট টপিক আন্ডারে পড়ছে, যেটা এই চ্যাপ্টারের সবার লাস্টে আছে। তারপর আমি এখনই দেখাই দিই, সমস্যা নেই। হ্যাঁ, স্যাটেলাইটের ফর্মুলা কি? T = 2π × r+h√r+h/gm। তো এখানে আসলে জানার মতো জাস্ট একটা জিনিস আছে, শুধুমাত্র এইচ জানলে বাকি সব তুমি কিন্তু বসায় ফেলতে পারবা, সব কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, ক্যালকুলেটর কাছে বসাই দিবা। তো এইচ এর মান তো স্যার দিয়ে দিছে, তাই না? এটি 200 কিলোমিটার। ঠিক আছে, তার মানে 200 কিলোমিটার থেকে মিটার কনভার্ট করে নিবা। শেষ, এখান থেকে টি এর ভ্যালু বের হয়ে গেল। নেক্সট ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের গ্রহটিকে, মানে এই সিচুয়েশন কেন দেখাইছি ঘয়ের জন্য, উদ্দীপকের উপগ্রহটিকে মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তি পরিবর্তন করতে হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। সহজ বাংলা ভাষায়, আমার মধ্যে তো একটা গতিশক্তি দিছে, ঠিক আছে, এখন এই গতিশক্তি দিয়ে কি আমি মহাশূন্যে পাঠাতে পারবো কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তার মানে মহাশূন্যে পাঠাতে গেলে কি পরিমাণ শক্তি লাগবে সেটা বের করতে হবে। তো শক্তি কি এক ধরনের কাজ, ঠিক আছে, শক্তিটা আসে, এই কাজ করলে তো শক্তি উৎপন্ন হয়, এই শক্তির মাধ্যমে তো কাজ হয়। তো আমি চাইতেছি যে সে আছে r+h উচ্চতায়, সে আছে কত? r+h উচ্চতায়, তাকে আমি ইনফিনিটিতে পাঠিয়ে দিব। কোন একটা বস্তু কোথায় আছে? এটা হচ্ছে পৃথিবী, আর স্যাটেলাইট কি আছে এভাবে ঘুরতেছে, সে কেন্দ্র থেকে কতটুকু উচ্চতায় আছে? r+h উচ্চতায় আছে। তো আমি ওকে এইখান থেকে একবার অসীমে পাঠিয়ে দিব, আমার কি পরিমাণ কাজ লাগবে খেয়াল করে দেখো। আমি r+h থেকে অসীমে পাঠাতে চাই। হ্যাঁ, এর ফলে আমার কি পরিমাণ কাজ করা লাগবে? তো ডাব্লিউ এর বেসিক ফর্মুলা কি ছিল? F.r, তাই না? এটাই তো আমাদের ছিল, বলের সাথে হচ্ছে দূরত্বের গুণফল। তো ফার্স্ট অফ অল তোমাকে এফ এর ফর্মুলা জানা লাগবে। এফ এর ফর্মুলা কি ছিল বলতো? Gmm/r², এটা ছিল। ওকে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি কি দাঁড়ায় দেখো, কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসো, Gmm গুলো বাইরে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/r²dr, যেখানে লিমিটটা হবে r+h থেকে ইনফাইনাইট পর্যন্ত। ওকে, আচ্ছা নেক্সটে কি কাজ করব? নেক্সট হচ্ছে গিয়ে আমরা ইন্টিগ্রেশনটাই করে ফেলবো। তো 1/r² কে ইন্টিগ্রেশন করলে -1/r হয়। হ্যাঁ, আর লিমিটটা কি হবে? r+h থেকে ইনফিনিট পর্যন্ত। এখন এই যে মাইনাসটা আছে, তুমি চাইলে মাইনাসটাকে একবারে ডাইরেক্ট বাইরে নিয়ে আসতে পারো, তোমার ইচ্ছা। তো এখন তোমার কাজ কি? লিমিটটা বসায় দেওয়া। তো রুলস হইতেছে আগে যে আপার লিমিটটা থাকে সে আগে আপার লিমিটটা বসায় দিতে হয়। -gmm বাইরে থাকুক, আপার লিমিট বসাই দিলাম 1/∞, তারপর -1/r+h। তো 1/∞ মান কিন্তু 0, ঠিক আছে, তার মানে -gmm, হ্যাঁ,
আর ওইখানে কি থাকতেছে, ওইখানে থাকতেছে হইতেছে ইনটু -1/r+h। তো এর ফলে কিন্তু আমাদের কিন্তু কি থেকে যাচ্ছে, ওই যে r+h টা কিন্তু নিচে থেকে যাচ্ছে, এটা গুণ করে দিলে তাইলে f ইজ ইকুয়াল টু উপরে থাকতেছে GMM এবং নিচে থাকতেছে r+h। তো জি এর মান সবাই জানো 6.626 ইন্টু 10⁻⁻11। বড়তার m মানে কি, গ্রহের ভর। গ্রহের ভর কত দেখো তো, এই যে পৃথিবীর ভর দিয়ে 6 × 10⁻24, এবং ছোটতার m হইতেছে তোমার বস্তুর ভর। বস্তু বলছে 80 কেজি। হ্যাঁ, বস্তু বলতে স্যাটেলাইট আর কি। r+h, আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, আর এইচ এর মান 200 কিলোমিটার। তাহলে 6400 যোগ 200, এটা কিলোমিটার আছে তো 10⁻³ দিয়ে গুণ করে দিবা। এখন তোমার কাজ কিছুই না ভাইয়া, ক্যালকুলেটর বসাই দাও। ক্যালকুলেটর বসাই দিলে তুমি একটা ভ্যালু পাবা। তো এই যে ভ্যালুটা পাবা, এটা এটা তোমার দিনাজপুর বোর্ড কত 2023 সালে, তাই না? তো যেটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর এরপরটা বসায় দাও। হ্যাঁ, বসায় দাও। বসাই দিলে উত্তরটা আসবে 4.85 × 10⁻9। এটা আমার আসতেছে 4.85 ইন্টু 10⁻9 জুল। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার লাগবে 4.85 × 10⁻9 জুল, কিন্তু তোমাকে এখানে দিছিল 4.5 × 10⁻9। ভালো মতো দেখো, তোমাকে দেওয়া হয়েছে 4.5 × 10⁻9 জুল। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারতেছি যে যেহেতু দুইটা পরস্পর কি হয় নাই, সমান হয় নাই, হ্যাঁ, ইভেন আরো কম, উল্টা আরো কম দিছে। সো সো আমরা এইভাবে লিখবো যে ই কে, যে ই কেটা যেটা দেওয়া ছিল, ওইটার ভ্যালু কি, প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন, এটা কিন্তু অ্যাকচুয়ালি W/E_K, ঠিক আছে? এটাই তোমার কি হবে, W/E_K। তো তোমার প্রয়োজনের চাইতেও কিন্তু কি কম। তোমার দরকার হলো 4.85, তোমার দিছে হচ্ছে 4.5। তাহলে আমরা কি বলতে পারি যে কম, আমরা বলতে পারি যে কম গতিশক্তি প্রদান করা হয়েছে। কম, যতটুকু প্রয়োজন তার চেয়ে কম গতিশক্তি প্রদান করা হয়েছে। কম গতিশক্তি প্রদান করা হয়েছে, প্রদান করা হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা কি বলবো, যে পরিবর্তন করতে পারবে না। তার উত্তর হবে কি, পরিবর্তন করতে পারবে না। তো আশা করি এই সিকিউরিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট সিকিউরিতে চলে যাচ্ছি। টাইপ 6 এর আন্ডারে পড়ছে মহাকর্ষ বিভব, প্রাবল্য এবং অন্যান্য। মহাকর্ষ বিভব, প্রাবল্য মানে এই কনসেপ্ট গুলো অ্যাকচুয়ালি স্থির তড়িতে যে প্রাবল্য আছে না, পুরো সেম ওইটাই। হ্যাঁ, যে আমরা ফর্মুলা কি শিখছিলাম, ই সমান সমান মাইনাস ডিভিডিয়ার না, ঠিক সেটাই, ঠিক সেটাই। ঠিক আছে, আমরা একটু প্রশ্ন পড়ি। মহাকর্ষ প্রাবল্য এবং মহাকর্ষ বিভব মধ্যে সম্পর্কটা কি, ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিয়ার। তো অ্যাকচুয়ালি টপিক থেকে অ্যাকচুয়ালি কোনো ম্যাথ বা সৃজনশীল এমসিকিউ কিছুই আসে না। তো আমরা এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ চলে যাব, মুক্তিবেগ। মুক্তিবেগ জিনিসটা আসলে কি? মুক্তিবেগটা হচ্ছে তুমি কোন একটা বস্তুকে এমন বেগে নিক্ষেপ করবা যে বেগে নিক্ষেপ করলে সে আর পৃথিবীতে ব্যাক করবে না, সেটাই হচ্ছে তার মুক্তিবেগ। ঠিক আছে, পৃথিবীতে সে আর ব্যাকই করবে না। যেমন এই যে পৃথিবীর মুক্তিবেগ কত, এটা যদি কোশ্চেন করা তার মুখস্থ 11.2, পৃথিবীর হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। পৃথিবীর 11.2 কিলোমিটার/সেকেন্ড। পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ ভিই এবং চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ যদি ভিএম হয়, তার নিচের কোনটি সত্য। তো তোমাকে আগে জানা লাগবে মুক্তিবেগের ফর্মুলা কি। মুক্তিবেগের টোটাল দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ভি ইকুয়াল টু √2GR। এখন জি এর না আবার একটা ফর্মুলা আছে, জি এর ফর্মুলাটা কি, GM/r²। ঠিক আছে, তাহলে আর আর যদি আমরা কেটে দেই তাহলে থাকতেছে হচ্ছে √2GM/r। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা ফর্মুলা। একটা হলো গিয়ে তোমার যদি জি এবং এম দেওয়া থাকে, আরেকটা হচ্ছে গিয়ে যদি জি এবং আর দেওয়া থাকে। এই দুইটা ফর্মুলা মাথায় গেঁথে ফেলো। তো এখানে যে প্রশ্ন করছে পৃথিবী এবং চাঁদ নিয়ে, হ্যাঁ, তো আমরা চলো পৃথিবী এবং চাঁদের মুক্তিবেগের মধ্যে একটা তুলনা করি। তো পৃথিবীর ক্ষেত্রে কি হবে, পৃথিবীর ক্ষেত্রে ফর্মুলাটা তোমার মুখস্থ রাখতে হবে যে ভিই সমান সমান √2GR। তুমি জি এর মানের জন্য আর এর মানের জন্য, সো 11,200 মিটার/সেকেন্ড। এবার আসো চাঁদের ক্ষেত্রে। তো চাঁদের জি এবং চাঁদের আর কিন্তু পৃথিবীর চেয়ে কম। তো চাঁদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, জি এর মানটাও কম পৃথিবীর চেয়ে, আর এর মানটাও কম। তাহলে অবভিয়াসলি ভিই এর মানটাও কি হবে, কম হবে। সো 100% শিওর যে তোমার ভি এর চেয়েও কম হবে। তার মানে ভি এম এর মানটা, তার মানে যে ভি এম এর মানটা কি হবে, ভি ই এর চাইতে কম হবে। হ্যাঁ, চাঁদের মুক্তিবেগটা পৃথিবীর মুক্তিবেগের চাইতে অবশ্যই কম হবে। তাহলে উত্তরটা কত হবে, ভি ই এর চাইতে ভি এম এর মানটা, এই যে ভি ই এর চাইতে ভি এম এর মানটা ছোট। তার মানে অপশন এ হবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক। একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। তো তো হচ্ছে এই যে গ্রহটা, হ্যাঁ, আর এই যে পৃথিবীটা, আমরা এই বিভিন্ন নাম দিতে হবে। ঠিক আছে, আগে পুরো প্রশ্ন শেষ করি। এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ওই গ্রহে জি এর মানটা নির্ণয় করো। তো এখানে ফার্স্ট অফ অল একটি গ্রহ, এটাকে আমরা R1 নাম দিব। ঠিক আছে, মানে 1 নং নাম দিব, এটাকে আমরা 2 নং নাম দিব, পৃথিবীকে আমরা 2 নং নাম দিলাম।
তো প্রথম কথা হচ্ছে তাহলে যেহেতু কি বলছে মুক্তিবেগের কথা বলছে, ধরি ফার্স্ট এভাবে লিখবা ধরি, যদি সিকিউতে আসে প্রথম গ্রহ ধরি একটি গ্রহের একটি গ্রহের বেগ, হ্যাঁ এটা কি রকম বেগ, এটা হচ্ছে মুক্তিবেগ, মুক্তিবেগ কত v1। তারপরে পৃথিবীর মুক্তিবেগ সমান সমান কত v2। উনারাই বলে দিছে, উনারাই বলে দিছে যে v1 সমান সমান কি বলছে, পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, হাফ অফ v2। ওকে, আচ্ছা এরপরে কি বলছে, উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তো আমরা তো আগে মুক্তিবেগ তো জানি, পৃথিবীর মুক্তিবেগ কত ছিল, 11,200 ছিল না, তাহলে অর্ধেক করে দাও, 112 অর্ধেক করলে 56 হয়, তাহলে দুইটা শূন্য লাগাই দাও, তাহলে আমরা কিন্তু ওই গ্রহের মুক্তিবেগটা জেনে গেলাম। আচ্ছা তারপরে কি বলছে, উহার ব্যাসার্ধ আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক, তাহলে ওইটার ব্যাসার্ধ R1 সমান কি কত হবে, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আমরা সবাই জানি যে 6,400 কিলোমিটার বা 6.4 ইন্টু টেন টু দ্য পাওয়ার 6, তাহলে এটা উত্তর কত আসে 3.2 ইন্টু টেন টু দ্য পাওয়ার 6 মিটার। ঠিক আছে, এখন স্যারে কি চাইছে, ওই গ্রহের জি চাইছে, তো আমরা ওই গ্রহের ভি জানি, ওই গ্রহের আর জানি, তাহলে ওই গ্রহের জি তো কোনো ব্যাপারই না। হ্যাঁ আমরা সবাই ফর্মুলা জানি যে ভি সমান সমান √2gr, ওই ভিন্ন ভিন্ন গ্রহ, ওই গ্রহ তো 1 নম্বর, সবগুলোতে 1 নং দিয়ে দাও, স্যারে জি চাইতেছে তাই না, তো উপকে স্কোয়ার করে দাও, v1 স্কোয়ার সমান সমান 2g1r1, অতএব g1 তাহলে কত হবে, v1 স্কোয়ার ডিভাইডেড বাই 2r1, v1 স্কোয়ার ডিভাইডেড বাই 2r1। তো এখানে সব ভ্যালু কিন্তু তোমার জানা আছে, তো ক্যালকুলেটারে জাস্ট বসাই দিবা, ক্যালকুলেটারে জাস্ট বসাই দিলে সঠিক উত্তরটা বের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করছে, এর প্রদক্ষিণ বেগ পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগের অর্ধেক। এই যে দেখো মুক্তিবেগ তো আমার জানাই আছে, মুক্তিবেগ তো আমার জানাই আছে 11,200, তার অর্ধেক মানে কি, তার অর্ধেক মানে হচ্ছে 5,600 মিটার পার সেকেন্ড। হ্যাঁ তার মানে 5,600 মিটার পার সেকেন্ড ঘুরতেছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ আর হলে উপগ্রহটির উচ্চতা কত। ঠিক আছে, আচ্ছা তো এখন কি বলছে, কৃত্রিম উপগ্রহের কিন্তু কথা বলে দিছে, তো তোমাকে এখন কৃত্রিম উপগ্রহের কনসেপ্টে কিন্তু চলে যেতে হবে। কৃত্রিম উপগ্রহের কনসেপ্টে আমরা বেগটা আমরা শিখবো, বে সমান সমান ভি সমান সমান জিএম বাই আর প্লাস এইচ। ঠিক আছে, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ফর্মুলা, হ্যাঁ বেগের ফর্মুলা, কৃত্রিম উপগ্রহের বেগের ফর্মুলা বা স্যাটেলাইটের বেগের ফর্মুলা। তো এখানে স্যার কিন্তু দিয়ে দিছে ভি এর মানটা কত 5,600, তার মানে 5,600 সমান সমান 6.673 ইন্টু 10 টু দা পাওয়ার -11। এম কিন্তু হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর না, এটা হচ্ছে কি তোমার পৃথিবীর ভর বা গ্রহের ভর, হ্যাঁ এটা 6 ইন্টু 10 টু দা পাওয়ার 24। তো আর এর মান কিন্তু তোমার জানা আছে 6,400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10 টু দা পাওয়ার 6। এইচ এর মানটা তোমার জানা নাই, এই কোনাকুনি গুনটুন করে এইচ এর মানটা বের করে ফেলবা, স্যার এইটাই চাইছে। ক্লিয়ার? আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্নে বলছে যে চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো, ধরা যাক চাঁদের কেন্দ্র থেকে 2 × 10⁶ মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনত অবস্থায় আছে। তো ধরা যাক এটা একটা চাঁদ, আর এই চারপাশে হচ্ছে ঘুরতেছে, হ্যাঁ চাঁদ, এই চাঁদের চারপাশে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, এটা একটা কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে আর প্লাস এইচ, এই পুরো দূরত্বটাই স্যারে দিয়েছে 2 × 10 টু দা পাওয়ার 6। হ্যাঁ তাহলে আমরা গ নাম্বারে লিখে ফেলি যে আর প্লাস এইচ পুরোটাই হচ্ছে 2 × 10 টু দা পাওয়ার 6। তারপরে কি বলছে যে চাঁদের পরিধি হলো এত, খেয়াল করে দেখো চাঁদের ব্যাসার্ধ কিন্তু দেয় নাই, চাঁদের পরিধি দিছে, পরিধি আমরা মানে কি জানি 2πr, 2πr সমান সমান 10.048 ইন্টু 10 টু দা পাওয়ার 6। এখান থেকে আর সমান সমান কিন্তু আমরা পেয়ে যাব 10.048 ইন্টু 10 টু দা পাওয়ার 6 ডিভাইডেড বাই টুয়াইস পাই 2 ইন্টু 3.1416। ঠিক আছে, তো ক্যালকুলেটর তোমরা বসালেই আর এর মানটা পেয়ে যাবা। তো স্যারের পর ঘনত্ব দিয়ে দিছে, রো দিয়ে দিছে, হ্যাঁ তো স্যারে কিসের মান চাইছে, রৈখিক বেগ চাইছে। তো রৈখিক বেগ ভি এর ফর্মুলা কিন্তু তোমাদের সবার জানা আছে, স্যাটেলাইটের ভি কিন্তু মুখস্থ, ভি সমান সমান √/gm বাই আর প্লাস এইচ। আচ্ছা আগের সিকিউতে মনে হয় আমি রুট দেইনি, ঠিক আছে, আগের সিকিউতে হ্যাঁ রুট, এখানে √/gm বাই আর প্লাস, হ্যাঁ ঠিক আছে, আগের সিকিউতে এটা কিন্তু রুট, এমসিকিউতে। তো আমরা যে কাজটা করব, রুট কিন্তু দিব, রুট থাকবে √/gm বাই আর প্লাস এইচ। তো জি এর মানটা কিন্তু আমার জানা আছে, রাইট। এখন সমস্যা হলো এম এর মানটা নিয়ে, আগের প্রত্যেকটার মধ্যে এম এর মান দেওয়া থাকতো। তো তুমি কি চাঁদের ভর কি তুমি জানো? জানো না, পৃথিবীর ভরটা না হয় মুখস্থ রাখো, বাট চাঁদের ভর তো এখানের জন্য তোমাকে ফর্মুলা বসাইতে হবে, এম ইজ ইকুয়াল টু রো ভি, এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। ঠিক আছে, আচ্ছা নিচে কি থাকবে আর প্লাস এইচ। এখন এই ভিটা কি, চাঁদকে কিন্তু আমরা ওই যে বলে দিছে সুষম গোলক কল্পনা করা হয়েছে, তাহলে আমরা ওই রোটাকে কি লিখবো 4/3πr³ লিখবো। ঠিক আছে, সুষম গোলক, সো এখানে πr³, আর নিচে কি থাকবে আর প্লাস এইচ। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সব ডাটা আমার জানা আছে, আর এর মান জানা আছে,
হ্যাঁ, আর প্লাস এইচ পুরোটা জানা আছে, আর প্লাস এইচ পুরোটা একসাথে জানা আছে, ভুলে কিন্তু আবার শুধু এইচ এর মান বসাতে যাবে না, তুমি এইচ এর মান জানো না, আর প্লাস এইচ পুরোটাই কিন্তু জানা আছে, ঠিক আছে? এগুলো সব বসাইলে উত্তরটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো তো, কৃত্রিম উপগ্রহটিকে যদি 1.5738 কিলোমিটার পার সেকেন্ড চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি গাণিতিক বিশ্লেষণ সহ উপস্থাপন করো। চূড়ান্ত পরিণতি মানে কি, আমরা দেখবো সে আসলে চাঁদের পৃষ্ঠ ছাইরা সে চলে যায় কিনা। মুক্তিবেগের কনসেপ্ট এইটাই যে যত বেগে নিক্ষেপ করলে সে কি হয়ে যাবে, সে একবার ভ্যানিশ হয়ে যাবে, সে আর আসবে না। তো আমরা চলো আগে চাঁদের মুক্তিবেগ নির্ণয় করবো। তাহলে আমাদের টপিকটা কি হবে, চাঁদের মুক্তিবেগ নির্ণয়। হ্যাঁ, চাঁদের মুক্তিবেগ নির্ণয়। মুক্তিবেগ নির্ণয় করার জন্য বেসিক ফর্মুলা কি, ভি সমান সমান রুট ওভার 2gm/r। তুমি পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতেছো, এর জন্য এখানে আর হয়েছে। তো স্যার কিন্তু এই এম এর যে কাহিনীটা, এম এর কাহিনীটা কিন্তু আমরা আগের অঙ্কেই করছি। এই যে এম সমান সমান রো ভি, আবার ভি সমান সমান 4/3 পাই r কিউব। সো এই পুরো মানটা কিন্তু এম, এই পুরো মানটা কিন্তু এম, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে তুমি চাইলে আলাদাভাবে বের করে রাখতে পারতা, ঠিক আছে? যে এম ইজ ইকুয়াল টু রো ভি, আবার রো তো রেখে দিলে ভি সমান সমান কত, 4/3 পাই r কিউব। আমি আর ক্যালকুলেটর বসায় টাইম নষ্ট করলাম না। তো এখান থেকে তুমি এম এর মানটা পাবা। তো জি এর মান তো জানোই, 6.673 ইন্টু 10⁻11। এম এর মানটা জানা আছে, ডিভাইডেড বাই আর এর মান। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমরা কি আর এর মান জানি? ইয়েস, আর এর মানটাও জানি, যে যাদের পরিধি থেকে কিন্তু আমরা আর বের করছিলাম, ঠিক আছে? সো এই যে আর এর মানটা, এটা আমরা গ থেকে পাবো। সো এটা তোমাকে লিখতে হবে যে গ হতে, হ্যাঁ পাশে লিখে দিবা গ হতে। তো এর ফলে কিন্তু আরামসে কিন্তু তোমার কি হবে, চাঁদের মুক্তিবেগটা বের হয়ে যাবে। ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে বসায় দাও। আমি তোমাদেরকে ভ্যালুটা বলি, আসবে কি 1578 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর বসালে আসবে 1578 মিটার পার সেকেন্ড, যাকে আমরা বলতে পারি 1.578 কিলোমিটার পার সেকেন্ড। কেন কিলোমিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, এটা রিজন হচ্ছে এটার সাথে কম্পেয়ার করার জন্য। ওই জানি এই যেটার সাথে কম্পেয়ার করার জন্য 1.753, তার মানে কি মুক্তিবেগ যত আমি তার সাথে বেশি বেগে মারছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে কি চাঁদের মুক্তিবেগ। তো মুক্তিবেগের যদি বেশি বেগে মারছো, এর জন্য কি হবে, সেটা চাঁদ থেকে টোটালি চলে যাবে, চাঁদ হতে চলে যাবে, ঠিক আছে? মুক্তিবেগের বেশি বেগে মারলেই সে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো এই মাধ্যমে ঘ নাম্বারটাও শেষ হয়ে গেল। আরেকটা বোর্ডে চলে যাই, ঢাকা বোর্ড 2022 সালের। কোন একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ। আচ্ছা ভালো কথা, তার মানে এম এর দিক দিয়ে কোনো ঝামেলা নাই, আর এর দিক দিয়ে ডাবল। 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পৃথিবীর ভর দিয়ে দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, গতে বসে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। খুবই বাচ্চাদের একটা কোশ্চেন। হ্যাঁ, পৃথিবীর মুক্তিবেগ ধরো আমি এখানে দাগ টেনে করে ফেলি, এখানে গ করে ফেলি। পৃথিবীর মুক্তিবেগ ভিই সমান সমান রুট ওভার 2gr। তোমার কিন্তু জি এর মান জানা আছে, আর এর মান জানা আছে, কিন্তু কথা হলো এখন উদ্দীপককে জি এর মান কি দিছে, তাই নাই। সো এই সূত্রটা করতে পারবে না। তো তোমাকে করার জন্য কি করতে হবে, রুট ওভার 2gm/r প্লাস তুমি রুট ওভার 2gm/r দিয়ে করতে হবে, কারণ জি হলো gm/r² ছিল না, এখান দিয়ে এটা করবা আর কি, ঠিক আছে? তোমাদের জি এর মান সরাসরি উদ্দীপকে নাই, এই জন্য জি হলো gm/r² বসাইছি। নিচে একটা r² ছিল, পাশে একটা আর, কাটাকাটি গিয়ে নিচে আর থাকে। তো এটা ক্যালকুলেটারে তোমার বসাই দিতে হবে, বসালে দেখবা 11,200 মিটার পার সেকেন্ডের মতো একটা ভ্যালু আসবে। সো এবার আমরা ঘতে চলে যাব। ঘতে কি বলছে, উদ্দীপকে নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তার মানে আমাদের চেক করতে হবে যে আহ হচ্ছে তোমার মুক্তিবেগ যে বেশি হয়েছে কিনা। হ্যাঁ, তো এখন বস্তুটাকে নিক্ষেপ করা আছে 9 কিলোমিটার পার সেকেন্ড। তো বুঝাই দিতেছে এটা কিন্তু তোমার পৃথিবীটা চেয়ে কম। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে উম, যে 9 কিলোমিটার পার সেকেন্ড মানে কি, 9 কিলোমিটার পার সেকেন্ড মানে কি 9,000 মিটার পার সেকেন্ড। যেই ভ্যালুটা যা পৃথিবীর মুক্তিবেগের চেয়ে কম। তাহলে কি বলবা, যা পৃথিবীর মুক্তিবেগের চেয়ে মুক্তিবেগের চেয়ে কম। সো ও কিন্তু খেয়াল করে দেখো, যদি পৃথিবীর মুক্তিবেগের চেয়ে কম হয়ে থাকে, এখানেও আবার একটা কনসেপ্ট আছে যে তোমার হচ্ছে আম, সে আবার পৃথিবীর মুক্তিবেগের √2 চাইতে বড় কিনা। যদি এটার ভ্যালুটা হচ্ছে তোমার 7.9 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এটার চাইতে তো আবার বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটার চাইতে যদি আবার বড় হয়, তখন একটা ঘটনা ঘটবে, তখন সে হচ্ছে ওই তোমার এই চারপাশে এভাবে ঘুরতে থাকবে। সে কিন্তু পৃথিবীতে এসে পড়ে যাবে ব্যাপারটা তা না, সে চারপাশে ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা কনসেপ্ট।
আচ্ছা, তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে পৃথিবীর ক্ষেত্রে সে কিন্তু চারপাশে ঘুরতে থাকবে, স্যাটেলাইটের মধ্যে ঘুরতে থাকবে। আর আরেকটা যে বস্তু, আরেকটা যে গ্রহ আছে কাল্পনিক গ্রহ, সেটা নিয়ে এখন কাজ করতে হবে। তো কাল্পনিক গ্রহের কিন্তু আমরা কিসের মান জানি না, কাল্পনিক গ্রহের আমরা মুক্তিবেগের মানে জানি না। তো চলো লিখে ফেলি কাল্পনিক বেগের মুক্তিবেগ নির্ণয়। তাহলে এইভাবে লিখবো যে কাল্পনিক গ্রহের কাল্পনিক গ্রহের মুক্তিবেগ নির্ণয়। তো এটা নির্ণয় করা কিন্তু খুবই ইজি। স্যারে ওই যে প্রথম যে একটা লাইন লিখছিল ওখান থেকেই ক্লুটা পাবো। যে কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ হলো দ্বিগুণ। তার মানে আমরা সবাই জানি যে ভি সমান রুট ওভার জিএম বাই কত আর, তাই না, মুক্তিবেগ। তাহলে এখানে রুট ওভার জিএম বাই, ওনারা বলে দিচ্ছে আর কত গুণ বলো তো, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে তুমি যদি বসাও, এই আর আর হচ্ছে গিয়ে ওই কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ, আর এম হচ্ছে কাল্পনিক গ্রহের ভর। কারণ কাল্পনিক গ্রহের ভর এবং পৃথিবীর ভর কিন্তু সমান, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, ডাইরেক্ট বসাই দিই, ডাইরেক্ট সব ভ্যালু বসাই দিই। তাহলে 6.673 ইন্টু 10 টু দা পাওয়ার কত, -11। এম এর মান কি পৃথিবীর ভরের সমান, হ্যাঁ, এম এর মান পৃথিবীর ভরের দিয়ে দিছে না, 5.97 ইন্টু 10 টু দা পাওয়ার 24। এখন কথা হলো এই আর এর মানটা কত বসাবো, পৃথিবী যে ব্যাসার্ধ আছে না তার ডাবল বসাই দিবা। তার মানে 2 ইন্টু 6.4 ইন্টু 10 টু দা পাওয়ার 6 বসাই দিলে তুমি এখানে একটা উত্তর পাবা। তো সেই উত্তরটা আসবে গিয়ে আহ তোমার ওই যে কৃত্রিম উপগ্রহের জন্য, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2022, তাই না। তো ঢাকা বোর্ড 2022 যদি আমি বের করি, এখান থেকে উত্তরটা আসতেছে হচ্ছে গিয়ে 7.8896 আসতেছে, ঠিক আছে। 7.8896 কিলোমিটার পার সেকেন্ড। তো এত হইতেছে তার মুক্তিবেগ। তুমি নিক্ষেপ করছো কত বেগে দেখো, তুমি নিক্ষেপ করছো 9 কিলোমিটার পার সেকেন্ড, সো অবভিয়াসলি বেশি হয়ে গেছে। তাহলে এভাবে বলতে হবে যে কাল্পনিক গ্রহটিকে ছেড়ে চলে যাবে। ক্লিয়ার, পৃথিবীর ক্ষেত্রে ঘুরতে থাকবে আর কাল্পনিক গ্রহের ক্ষেত্রে ছেড়ে চলে যাবে। এরপরে স্লাইডে চলো আমরা চলে যাই। নেক্সট হচ্ছে টাইপ 8, পৃথিবীর মাঝ হতে সুড়ঙ্গ রিলেটেড ম্যাপ। তো এটা বুঝতে গেলে একটা এক্সাম্পল বুঝতে হবে। তো এখানে খুব সুন্দর মতো একটা এক্সাম্পল দেওয়া আছে চিত্র সহ, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। এখানে দেখতে পাচ্ছ এই যে একটা পৃথিবী, তো পৃথিবীর মাঝখানে যদি আমরা সুড়ঙ্গ খুঁড়তে পারতাম এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আমরা চলে আসতে পারতাম, তখন একটা বস্তু যখন আমরা ছেড়ে দিতাম, হ্যাঁ, সেটার চলার পথটা সরল ছন্দিত স্পন্দনের মতো হতো, ঠিক আছে। তো এখানে আমরা সরলদোলকের সূত্রগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারবো। আগে প্রশ্ন করি, এম ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর পৃষ্ঠে জি ইকুয়াল টু এত, ব্যাসার্ধ আর ইকুয়াল টু এত, ওপি এর ভ্যালু স্যারে দিয়ে দিচ্ছে। ওপি মানে কি, এখান থেকে শুরু করে এই একটা বিন্দু, পি হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, কেন্দ্র থেকে এদিকে একটা বিন্দু। তো স্যারে গ নাম্বারে বলছে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করো। তো এখন পি বিন্দুটা কোন দিকে, এই পাশটাতে। তো আমরা যদি এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে চাই, আমাদের আগে এইচ এর মানটা দরকার। এইচ এর মান হিসাব করা হয় কোথা থেকে, এইচ এর মান হিসাব করা হয় এই পয়েন্ট থেকে। এখন তুমি বলতে পারো ভাইয়া কি করেন না করেন, এইচ এর মান তো আমরা উপর থেকে হিসাব করতাম, উপর থেকে যতটুকু নিচে আছে। আরে ভাই একই কথা, উপর থেকে যতটুকু নিচে আর এখান থেকে যতটুকু উপরে একই কথা। তো হ্যাঁ, জাস্ট চিন্তা করো এটা বাংলাদেশ, এটা আমেরিকা, ঠিক আছে, তাইলেই তো হয়। বা তুমি এটাকে ঘুরে চিন্তা করো, তাইলেই তো হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে ওপি ওপি এর ভ্যালু থেকেই কি করব, এখানে একটা মনে মনে একটা কিউ একটা বিন্দু নাম দাও, পি কিউ এর বিন্দুর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে লিখে ফেলি পি কিউ সমান সমান গ নাম্বারটার জন্য লিখে ফেলি যে পি কিউ সমান সমান কি হবে বলতো, পি কিউ সমান সমান হবে পুরাটা, অর্থাৎ ও কিউ মাইনাস ওপি, ঠিক আছে। ও কিউ হচ্ছে তোমার পুরো ফুল ব্যাসার্ধ, ফুল ব্যাসার্ধটার ভ্যালু হচ্ছে 6.4 ইন্টু 10 টু দা পাওয়ার 6, আর ওপি এর ভ্যালুটা হচ্ছে 5 ইন্টু 10 টু দা পাওয়ার 5 ইন্টু 10 টু দা পাওয়ার 5। এখন হচ্ছে তোমরা ক্যালকুলেটরটা হাতে নাও, নিয়ে এটা পুরোটা বসায় দাও, দেখো কত আসে। 6.4 ইন্টু 10 টু দা পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 10 টু দা পাওয়ার 5, এটা আমার আস্তে আস্তে হচ্ছে তোমার 5.9 ইন্টু 10 টু দা পাওয়ার 6, ঠিক আছে, এত মিটার। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত এইচ। ক্লিয়ার, এটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত এইচ। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে ঘুরে চিন্তা করি বা এমনি যদি চিন্তা করি, এখান থেকে এতটুকু সে এইচ মিটার কি গভীরতায় আছে, ঠিক আছে। এইচ মিটার গভীরতা থাকলে ফর্মুলা হলো জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর।
তো খেয়াল করে দেখো এখানে সব ডাটা আমাদের জানা আছে, বসাই দিলেই ম্যাথটা শেষ। ক্লিয়ার? সো গ নাম্বারটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। ঘতে কি বলছে, উদ্দীপকের সুড়ঙ্গ পথে ছেড়ে দেওয়া বস্তুটি দোলনকাল নির্ণয় করা সম্ভব কিনা। দেখো ভাই, দোলনকাল নির্ণয় করা রেডিমেড ফর্মুলা আছে, ঠিক আছে। তো আমরা আগে বেসিক থেকে জানার চেষ্টা করবো। যখন কোনো বস্তু এইভাবে দুলতে থাকে সরল দোলকের মতো, সরল দোলক যেভাবে এইভাবে দুলে, মানে ফার্স্টে কি হয় যে তোমার সরল দোলক কিভাবে দুলে দেখো, এই যে ফার্স্টে সেই স্পিড অনেক বেশি থাকে, স্লোলি এই ফার্স্ট স্পিড অনেক কম থাকে, ঠিক আছে, এই পয়েন্টটাতে, এবং এই পয়েন্টের স্পিড সবচেয়ে কম। তুমি যখন ছেড়ে দিবে আস্তে আস্তে স্পিড বাড়বে, এই জায়গায় তার স্পিড ম্যাক্সিমাম হয়। সাম্যাবস্থায় স্পিড অলওয়েজ ম্যাক্সিমাম হয়। তো আবার যখন দিবে সেই স্পিড আবার কমতে থাকবে, ঠিক আছে। তো ওইখানেও ঠিক সেম ঘটনায় ঘটে, একবার সে সে এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, বাট একবার স্পিড বেশি একবার স্পিড কম, এইভাবে। তো তার মানে আমরা হচ্ছে জিনিসটাকে এইভাবে বলতে পারি, আমরা ফর্মুলা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে আছে না, এই ফর্মুলা আমরা লিখতে পারি। এখন তোমার প্রশ্ন, ভাইয়া এম না হয় এম লেখা দিলাম, কিন্তু কে এর মান তো জানি না, ঠিক আছে। তো কে এর ফর্মুলা কি, কে এর ফর্মুলা কি, কে এর ফর্মুলা হচ্ছে 4/3 পাই জি রো এম। এটা হচ্ছে আমাদের কে এর ফর্মুলা। এখানে এম, এখানে এমটা কাটাকাটি চলে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার কাজ কি, থ্রিটাকে উপরে উঠে যাবা, তাহলে 2 পাই ইন্টু 3 উপরে চলে গেলে নিচে কি থাকে, 4 থাকে, পাই থাকে, তারপরে জি থাকে, রো থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ আছে তোমার, 4 কে রুট করে দিলে 2 হয়, নিচে 2 কাটাকাটি চলে যায়। আচ্ছা, আবার এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, বাট এই পাইটা রুটের ভিতরে আর এই পাইটা রুটের বাইরে। তো আমরা জানি রুটের পাইকে, তুমি রুটের বাইরের পাইকে যদি ভিতরে ঢুকাতে যাও তখন সেটা পাই স্কোয়ার হয়ে যায়, এটা তো জানো। মানে সহজ বাংলা ভাষায় এই 2 আর এই 4 কাটাকাটি চলে যায়, এবং এই পাইটাকে ভিতরে ঢুকাই দাও, ভিতরে ঢুকাই দিলে কত হবে, পাই স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কি থাকবে, একটা পাই থাকবে, জি থাকবে, রো থাকবে, ঠিক আছে। তাহলে এখন তোমার কিন্তু পাই একটা একটা কাটাকাটি চলে যায়, একটা পাই থাকে, ঠিক আছে। তাহলে উত্তর থাকতেছে √3 পাই/0। এই হচ্ছে আলটিমেটলি আমাদের টি। তো সব ভ্যালু গুলো বসায় দাও, √3 × 3.1416 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11, এবং রো এর মান কিন্তু প্রশ্নে দিয়ে দিছে। ঘনত্ব জানি কই দেখলাম, ঘনত্ব দেয় নাই, দেখো দেখি। এম ভরা একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর পৃষ্ঠে জি সমান এত হলে ব্যাসার্ধটা কত হবে। রো এর ভ্যালু আমি উদ্দীপকে অনেক খুঁজেও পাইলাম না, সমস্যা নেই, আমরা এটা বের করে নিতে পারবো। রো সমান 3g ডিভাইডেড বাই 4 পাই আর জি। তো তোমার কাজ হচ্ছে ভাই এগুলো সব বসায় দাও, বা তুমি চাইলে এখানেও বসাইতে পারতা, পরে মান বসায় ও যেমন মন চায় অমনি করো। কইরা এই যে রো এর মানটা পাবা, এই রো এর মানটা এখানে বসাই দিবা, তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি যে টি আছে সেই টি এর ভ্যালুটা পেয়ে যাবে। এই টি এর ভ্যালুটা আসবে গিয়ে তোমার 5077। এই উত্তরটা আসবে 5077 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা আমরা যে করলাম এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। এই ম্যাথটা চাইলে আরেকটা প্রসেসে করা যায়, এই ম্যাথটা চাইলে তুমি আরেকটা প্রসেসে করতে পারো। তো সেই প্রসেস নাম্বার 2 তে যদি চলে যাই, প্রসেস ওই ম্যাথটারই আরেকটা প্রসেস, প্রসেস নাম্বার 2, যেহেতু এটা সরল দোলকের মতো, মানে সূত্রগুলো কাজ করবে, সরল সন্ধিত স্পন্দন। সো যে বেসিক ফর্মুলা আছে আমরা জানি টি ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে এল মানে কি, আমরা ওইখানে যেটা শিখছিলাম সরল দোলক, এখানে এল মানে কার্যকরী দৈর্ঘ্য ছিল, এখানে কোনো কার্যকরী দৈর্ঘ্য না, এখানে হচ্ছে পুরো দৈর্ঘ্যটা, হ্যাঁ, পুরো যে এই তোমার ব্যাসার্ধটা আর কি, সে যে দুলতেছে সে কতটুকু নিয়ে দুলতেছে, সে ব্যাসার্ধ পরিমাণ নিয়ে দুলতেছে। সো এখানে এল এর জায়গায় কত হবে, আর হবে, ঠিক আছে, আর হবে। তো এখন সব ভ্যালু তোমার জানা আছে, জাস্ট ক্যালকুলেটর বসা দাও, বসাই দিলে এটার উত্তরটা আগেরটার সাথে দেখবে মিলে গেছে, 5077, হ্যাঁ, 0.59, ওইখানেও কিন্তু 0.59 ছিল। সো পুরোপুরি মিলে গেছে। সো এটা হচ্ছে প্রসেস নাম্বার 1, এটা বিস্তারিত ব্যাখ্যা করে আর কি, আর এটা হচ্ছে একবারে শর্টকাটে। সো তোমরা এক নিয়মে, যে কোনো এক নিয়মে করো, পরীক্ষায় মার্ক পেয়ে যাবা। আচ্ছা, পরে সর্বশেষ আমাদের টাইপটা হচ্ছে স্যাটেলাইট। তো স্যাটেলাইটের ক্ষেত্রে ভাইয়া খালি সূত্রগুলো জানলে হয়ে যায়, হ্যাঁ। তো আমরা চলো সব সূত্রগুলো শিখে ফেলি। নাম্বার 1, ভি সমান রুট ওভার জি এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এইচ। 2 নম্বর সূত্র হচ্ছে তোমার টি সমান 2 পাই ইন্টু আর প্লাস এইচ রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই কত, জি এম। তো এখানে তুমি কোনাকুনি গুণটুন করে, হ্যাঁ, এখান থেকে আরেকটা সূত্র এইচ এর কিন্তু আরো একটা সূত্র ডেভেলপ করা যায়। তো এইচ এর যে আরেকটা সূত্র সেটা হলো গিয়ে, মানে এইটা এই সূত্র থেকে কোন গুণটন করে আসে, GMT² ডিভাইডেড বাই 4 পাই² হোল টু দা পাওয়ার 1/3 মাইনাস আর। ক্লিয়ার? সো যখন তোমার যেটা লাগবে সেই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবা। তো চলো একটা সিকিউ দেখি। এই যে সিরিজ বোর্ড 2023 সালে আসছে। এটা হচ্ছে পৃথিবী, এটা একটা কৃত্রিম উপগ্রহ, গত বছর কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করো। তো কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় যে রেডিমেড ফর্মুলা আমাদের জানা আছে, ভি সমান কত বলো দেখি, কৃত্রিম উপগ্রহের যে রেডিমেড ফর্মুলা,
ভি সমান সমান রুট ওভার জিএম বাই কত আর প্লাস এইচ, এরকম। ঠিক আছে, তো দেখো এই যে এইচ এর মান জানা আছে, জি এর মান জানা আছে, এম এর মান জানা আছে, আর এর মান জানা আছে, কিচ্ছু না ভাই, খালি ক্যালকুলেটর বসাবা। এবার আসি ঘ নাম্বারে। স্যারে বলছে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা। ভূস্থির উপগ্রহ হবে কিনা মানে টি এর মান 24 ঘন্টা হয়েছে কিনা। ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে টি এর মান 24 ঘন্টা। যে সকল উপগ্রহের তোমার পর্যায়কাল 24 ঘন্টা সেগুলো ভূস্থির উপগ্রহ, মানে পৃথিবীর সাপেক্ষে সেই স্থির থাকে। তো ফর্মুলাটা কি একটু আগে তোমাদের লিখে দিয়েছিলাম যে টি সমান সমান কত ছিল, তোমার হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ, 2 পাই ইন্টু আর প্লাস এইচ, তারপর রুট ওভার কি হবে আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে জিএম। এখন তোমার কাজ হচ্ছে পুরো জিনিসটা ক্যালকুলেটর বসায় দেওয়া, কারণ তোমার সব মান জানা আছে। তো এই হলো মজা, স্যাটেলাইট থেকে আসলে এটাই একটা মজা যে তোমার কোনো প্যাচ নাই, রেডিমেড ম্যাথ। ঠিক আছে, এবার দেখো রাজশাহী বোর্ড 2022 সালেও সেম কাহিনী করছে মনে হয়, পৃথিবীর পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায়। সো তোমার কিন্তু এইচ এর মান জানা আছে, তোমার এইচ এর মান জানা আছে। কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, জি দিয়ে দিচ্ছে, বলছে উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষস্থ মানের মান নির্ণয় করো। অর্থাৎ এটা স্যাটেলাইট ম্যাথ না, এটা আমরা জানি যে জি প্রাইম সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এই ফর্মুলা দিয়ে করলেই কি হয়ে যাবে, জি এর মানটা বের হয়ে যাবে। আর ঘতে কি বলছে, উদ্দীপক উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা। খেয়াল করো, এখানে বলে না যে ভূস্থির উপগ্রহ কিনা, এটা বলে না, বলছে রূপান্তর করা সম্ভব কিনা। তার মানে আমরা টি এর মান 24 ঘন্টা করে দেখবো যে এইচ এর মান কত হয়। ঠিক আছে, এখানে তো এইচ এর মান দিচ্ছে 500 কিলোমিটার। হ্যাঁ, আমরা দেখি এইচ এর মান কত হয়। তো এইচ এর ফর্মুলাটা কিছুক্ষণ আগে শিখছিলাম। এইচ এর ফর্মুলাটা ওই যে একটা বড় সূত্র ছিল না, কি জানি, জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দা পাওয়ার 1/3 মাইনাস আর। এই পুরো ভ্যালুটা তোমরা ক্যালকুলেটর বসাবা। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2022, আমি দেখি এটা ক্যালকুলেটর বসালে উত্তর আসবে, ক্যালকুলেটর বসালে আসবে 35.9543 ইন্টু 10⁻6। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো ভাইয়া, তুমি তুমি কত উচ্চতায় হচ্ছে আগে ছিল রাখছিল। এই যে দেখো, এটা হচ্ছে তোমার পৃথিবী। তো এখান থেকে এইচ এর মানটা ছিল 500 কিলোমিটার, এটা কত 500 কিলোমিটার। হ্যাঁ, এটাকে তুমি আগে কিলোমিটার কনভার্ট করে নিতে পারো। তাহলে 10⁻3 দিয়ে ভাগ করে নিবা, তাহলে আসবে গিয়ে তোমার 35.953 ইন্টু 10⁻3 কিলোমিটার। হ্যাঁ, তো 10⁻3 মানে 1000 দিয়ে গুণ করে দেওয়া, মানে 35,953 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এত কিলোমিটার উচ্চতায় কি হবে, এত কিলোমিটার উচ্চতায় সেটা ভূস্থির উপগ্রহ হয়ে যাবে। এত কিলোমিটার উচ্চতায় টি এর মানটা কত হয়ে যায়, এত কিলোমিটার উচ্চতায় টি এর মানটা 24 ঘন্টা হয়ে যায়। তার মানে 35,953 কিলোমিটার উচ্চতায়। তো ও তো ছিল 500 কিলোমিটার উচ্চতায়, বাট ওকে পাঠাইতে হবে কত, ওকে পাঠাইতে হবে ভূপৃষ্ঠ থেকে 35,953 কিলোমিটার উচ্চতায়। তাহলে কি করা উচিত, মানে বিয়োগ করে দেখা যাবে তাকে কত উচ্চতায় আরো উঠাইতে হবে। তাহলে সুতরাং ডেল এইচ সমান সমান হবে 35,953 মাইনাস 500। ঠিক আছে, উত্তর আসতে আসতে 30,953 কিলোমিটার। তোমাকে কি করতে হবে, আরো উপরে পাঠাইতে হবে। তাহলে কি হয়ে যাবে যে এটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। এরই মাধ্যমে আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। তো মহাকর্ষ অভিকর্ষ 2023 সালের সব সিকিউ সলভ করে দিচ্ছি এবং 2022 কিছু করাইছি এবং কনসেপ্ট সব ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। তারপর কারো যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আজকে আমাদের এতটুকুই, আল্লাহ হাফেজ।